আজকে যে ক্লাস করব সেটা হচ্ছে ট্রানজিস্টর এবং হাউ ওয়ার্ক এনপিএন ট্রানজিস্টর। ওকে, তো ট্রানজিস্টর চ্যাপ্টারকে পড়তে গেলে তোমাকে ফার্স্টে পিএন জাংশন এবং ফরওয়ার্ড বায়াস ও রিভার্স বায়াসের উপরে বিশেষ রকমের কনসেপ্ট থাকা দরকার। যদি এই সকল কনসেপ্ট থেকে থাকে তাহলে কিন্তু এই লেকচারটা দেখতে পাবে। এবার ট্রানজিস্টর পড়ার আগে আমাকে আগে জানতে হবে যে ট্রানজিস্টর কি হয়ে থাকে। ট্রানজিস্টর বেসিক্যালি পিএন ডায়োড দ্বারা তৈরি হয়ে থাকে। দুটো পিএন ডায়োড দ্বারা ট্রানজিস্টর তৈরি হয়ে থাকে। তো দুটো পিএন ডায়োড দ্বারা যে ট্রানজিস্টর তৈরি হয়ে থাকে, ট্রানজিস্টরকে আমরা বিশেষ করে দুই প্রকারের ভাগ করব। কেমন করে না, একবার পিএন ডায়োড, আরেকটা এনপি ডায়োড। এই দুটো ডায়োডকে কি করব, স্যান্ডউইচ করব। তো এই দুটো ডায়োডকে স্যান্ডউইচ করলে কি হবে, এই এন টাইপ একটা সেক্টর হয়ে যাবে, পি টাইপ একটা সেক্টর হয়ে যাবে, আরেকটা পি টাইপ সেক্টর হয়ে যাবে। তাহলে কটা সেক্টর বিশেষ করে পেলাম, একটা পি টাইপ, একটা এন টাইপ, আরেকটা পি টাইপ। তো এই এন টাইপকে আমরা কি করেছি, এই এন টাইপকে আমরা স্যান্ডউইচ করেছি। তো সৃষ্টি হয়েছে কি না, পিএনপি ট্রানজিস্টর। কিসের সৃষ্টি হয়েছে, পিএনপি ট্রানজিস্টর। এগেইন আরেকটা এনপি ডায়োড, আরেকটা পিএন ডায়োড। এই দুটো ডায়োডকে আমি কি করলাম, স্যান্ডউইচ করলাম। তো স্যান্ডউইচ করলে এন একটা সেক্টর, আরেকটা পি মিলে একটা সেক্টর, আরেকটা এন সেক্টর। তাহলে এদের দ্বারা গঠিত যে ট্রানজিস্টরটা তাকে আমরা কি বলবো, এনপিএন ট্রানজিস্টর। ক্লিয়ার? তাহলে এই দুটো ট্রানজিস্টর তো আমরা তৈরি করে ফেললাম, যে একটা পিএনপি ট্রানজিস্টর, একটা এনপিএন ট্রানজিস্টর। তো আমাদের এখানে রয়েছে হাউ ওয়ার্ক এনপিএন ট্রানজিস্টর। তো আমরা এনপিএন কে কেন নিয়েছি, পিএনপি কে কেন নিইনি? তো এনপিএন কে নিয়েছি এই কারণে যে এনপিএন এর এফিসিয়েন্সি বেশি, এর ইউজফুল বেশি, এর রেসপন্সিবিলিটি বেশি। কেমন করে বেশি, কি ধরনের, কিভাবে বেশি হচ্ছে সেটাকে আগে দেখি। যে এনপিএন, সাপোজ এনপিএন, এই এনপিএন ট্রানজিস্টরের মধ্যে যে এন টাইপের মেজরিটি কে, এন টাইপের মেজরিটি কে, এনপিএন এ এন টাইপ হচ্ছে মেজরিটি। তাহলে এই মেজরিটিতে কি অবস্থান করে, এন টাইপের মধ্যে বিশেষ করে ইলেকট্রন অবস্থান করে থাকে। ইলেকট্রন এর মুখ্য ভূমিকা পালন করে থাকে এন টাইপে, মেজরিটি পাওয়ারে থাকে। আচ্ছা, পিএনপি এই ট্রানজিস্টরে মেজরিটিতে কি রয়েছে, পি টাইপ রয়েছে। তো পি টাইপে মেজরিটি, পি টাইপ হচ্ছে এখানে মেজরিটি। তাহলে পি টাইপের মেজরিটিতে কে মুখ্য ভূমিকা পালন করে, হোল। পি টাইপে কি মুখ্য ভূমিকা পালন করে থাকে না, হোল। আচ্ছা, তো এখানে একটা জিনিস লক্ষ্য করো যে ইলেকট্রন আর হোল এই দুটোর মধ্যে ইলেকট্রনের মাস ফর ইলেকট্রন লেস দেন হোল অফ মাস। হোলের মাসের থেকে ইলেকট্রনের মাস কি হয়ে থাকে, কম হয়ে থাকে। কেমন করে, সাপোজ এক্সাম্পল স্বরূপ আমি যদি একটা সিলিকন অ্যাটম যদি নিই, তো সিলিকনের কটা ইলেকট্রন রয়েছে, 4টে ইলেকট্রন রয়েছে। সিলিকনের কটা ইলেকট্রন রয়েছে, 4টে ইলেকট্রন রয়েছে। সাপোজ আমি একে কি করলাম, হিট সাপ্লাই করলাম। তো হিট দেওয়ার ফলে আমি কি করলাম, হারমোনিক ইমিশন করতে চাই। তো হিট দেওয়ার ফলে এখান থেকে একটা ইলেকট্রন কি হলো, ইমিট করলো। তো একটা ইলেকট্রন যদি নির্গত হয় তখন এই জায়গায় কিসের সৃষ্টি হলো, তখন এই জায়গায় একটা ভ্যাকেন্সির সৃষ্টি হলো। এই জায়গায় কিসের সৃষ্টি হলো, ভ্যাকেন্সির সৃষ্টি হলো। আচ্ছা, ইলেকট্রন যদি এখন নির্গত হয়, তো ইলেকট্রন এখন কি হিসাবে রয়েছে, ফ্রি অবস্থায় রয়েছে। ইলেকট্রন এখন কি অবস্থায় রয়েছে, ফ্রি। এই জায়গায় কি রয়েছে, হোল। এই জায়গায় কি রয়েছে, হোল। আচ্ছা, এবারে দেখো যে ইলেকট্রনের তো একটা মাস তো রয়েছেই রয়েছে। তো ইলেকট্রন এখন ফ্রি অবস্থায় রয়েছে, বাট হোল কোথায় রয়েছে না, হোল এই সিলিকন অ্যাটমটার মধ্যে রয়েছে। হোল পুরো সিলিকন অ্যাটমটাকে বোঝাচ্ছে। হোল বোঝাতে গেলে আমরা কাকে বোঝাবো, পুরো অ্যাটম, সিলিকন অ্যাটমটাকে বোঝাবো। তাহলে হোলের মাস যদি আমাকে ধরতে হয়, তাহলে এই অ্যাটমের মাস ধরতে হবে, যে অ্যাটমের মধ্যে নিউট্রন রয়েছে, প্রোটন রয়েছে, বাকি সকল ইলেকট্রন রয়েছে। তো এদের সকল মাসের দ্বারা আমি হোলের মাসকে আমরা আইডেন্টিফাই করব। তাহলে অবভিয়াসলি আমরা কি দেখতে পেলাম, যে হোলের মাস ইলেকট্রনের মাসের তুলনায় বেশি। ক্লিয়ার? তো হোলের মাস ইলেকট্রনের মাসের তুলনায় বেশি। তাহলে আমাদের এই ডাউটফুল কনফিউশনটা কেটে গেছে। তো এবারে আমরা দেখতে চলেছি কি, যে ইলেকট্রন আর হোলের মধ্যে হোলের মাস তো বেশি, উপরন্তু এখান থেকে আমরা দেখব যে A প্রপোর্শনাল টু 1/m। আর নিউটনের সেকেন্ড ল, A ইকুয়াল টু F/m ইকুয়েশন থেকে A প্রপোর্শনাল টু 1/m। তাহলে এক্সেলারেশন ইনভার্সলি প্রপোর্শনাল টু দা মাস। তো যার মাস বেশি হবে তার এক্সেলারেশন কম,
যার মাস বেশি হবে তার অ্যাক্সেলারেশন কম। তাহলে এখানটা আমরা কার মাস দেখতে পাচ্ছি, হোলের মাস বেশি, তো হোলের অ্যাক্সেলারেশন কম। তো ইলেকট্রনের অ্যাক্সেলারেশন আমরা কি দেখব, ইলেকট্রনের অ্যাক্সেলারেশন খুবই বেশি হবে। তো ইলেকট্রনের যদি অ্যাক্সেলারেশন খুবই বেশি হয় তাহলে যে চার্জ ক্যারিয়ার খুব দ্রুত অ্যাক্সেলারেটেড করতে পারবে, তো তার দ্বারা যে সৃষ্ট কারেন্ট অবভিয়াসলি আমরা বেশি পাবো। তাহলে ইলেকট্রনের দ্বারা কারেন্ট আমরা অফকোর্স হোলের তুলনায় বেশি পাবো। তাহলে ক্লিয়ার হয়েছে? তাহলে ইলেকট্রনের দ্বারা কারেন্ট আমরা কি পাবো, বেশি পাবো। তো যার দ্বারা কারেন্ট বেশি পাবো তার এফিসিয়েন্সি তো বেশি হবে। তাহলে কারেন্ট বেশি তো এফিসিয়েন্সি বেশি। তো এফিসিয়েন্সি যদি বেশি হয়ে থাকে, তাহলে এই এফিসিয়েন্সি কার দ্বারা বেশি পেলাম, ইলেকট্রন। তো ইলেকট্রন গেইন করছিল কোন টাইপের ক্ষেত্রে, এনপিএন ট্রানজিস্টর ক্ষেত্রে। তাহলে এনপিএন ট্রানজিস্টরের এফিসিয়েন্সি অবভিয়াসলি বেশি। তার মানে আমি কি লিখলাম, না এনপিএন ট্রানজিস্টর of efficiency greater than of PNP transistor of efficiency. Clear? তো NPN এর ট্রানজিস্টর এফিসিয়েন্সি বেশি। তো NPN এর এফিসিয়েন্সি যদি বেশি হয় তার মানে আমি কি বলতে পারি, না NPN ট্রানজিস্টর ইউজফুল। তো NPN ট্রানজিস্টরকে আমরা বেসিক্যালি চারিদিকে তাহলে ইউজ করতে পারবো। ক্লিয়ার করতে পেরেছি? তো এরপরে আমরা দেখতে চলেছি কি তাহলে NPN ট্রানজিস্টরের খাস কি হয়ে থাকে আমরা দেখতে চলেছি। তো NPN ট্রানজিস্টরকে এবারে আমরা দেখব, এই NPN ট্রানজিস্টর যে তিনটে সেক্টর নিয়ে তৈরি, N, P আর N, এই তিনটা সেক্টর কে বিভিন্ন নাম দ্বারা আমরা একে প্রকাশ করে থাকি। যে কেন এই নাম দ্বারা প্রকাশ করা হয়ে থাকে সেটা এবার একটু লক্ষ্য করো। আমরা দেখতে যাচ্ছি কি, না NPN ট্রানজিস্টর কি দেখছিলাম, না NPN ট্রানজিস্টর, না ট্রানজিস্টরের এফিসিয়েন্সি আমরা কি দেখছিলাম, এফিসিয়েন্সি বেশি। ক্লিয়ার হয়েছে? NPN ট্রানজিস্টরের এফিসিয়েন্সি তাহলে আমরা কি পেলাম, বেশি পেলাম। আচ্ছা, তো আমাদের এখন মোদ্দা কথা হচ্ছে এই ট্রানজিস্টরকে আমরা কিভাবে বানিয়ে থাকি। কারণ ট্রানজিস্টর কি হয়ে থাকে, না ট্রানজিস্টর NPN হোক PNP হোক, তো এক সাইডে N টাইপ, মাঝখানে P টাইপ, পাশে N টাইপ, আবার P টাইপ, N টাইপ, P টাইপ, তো তিনটা সেকশন থেকে থাকে। একটা ট্রানজিস্টরের ক্ষেত্রে আমরা কি দেখব, না একটা ট্রানজিস্টর যদি আমরা NPN ট্রানজিস্টরকেই তুলে নিই তাহলে NPN ট্রানজিস্টরের ক্ষেত্রে আমরা কি দেখব, না এক পাশে থাকবে কি N টাইপ, মাঝখানে থাকবে P টাইপ, তার পাশে N টাইপ, তো N P N। তো এই ট্রানজিস্টরে তিনটা সেকশন রয়েছে। তো তিনটা সেকশনকে তিনটে নাম দেওয়া হয়েছে। এই সেকশনটার নাম দেওয়া হয়েছে কি, ইমিটার। এই সেকশনটার নাম দেওয়া হয়েছে কি, বেস। এই সেকশনটার নাম দেওয়া হয়েছে কি, কালেক্টর। তো এই তিনটা সেকশনকে যে তিনটে নাম দেওয়া হয়েছে, এই তিনটে নাম দেওয়ার পেছনেও কারণ রয়েছে। কি কারণ রয়েছে, না এদের নাম দেওয়ার পেছনে যে কারণগুলো রয়েছে, যে কি না সাইজ আর ডোপিং। যে এদের নাম দেওয়া হয়েছে সাইজ আর ডোপিং এর উপরে বেস করে এদের নাম দেওয়া হয়েছে। তো আমরা কি বলবো, না সাইজ ও ডোপিং এর উপর নির্ভর করে ইমিটার, বেস আর হোল, বেস আর কালেক্টর, এই তিনজনের নাম দেওয়া হয়েছে। তো এট ফার্স্ট আমরা দেখতে চলেছি কি, না ডোপিং আগে দেখি। আগে আমরা কি দেখবো, না ডোপিং দিয়ে পাবো। কি দেখবো, না ডোপিং কি হয়ে থাকে। দেখো নাম থেকেই বুঝতে পারছি কি, এই যে নামটা কি হিসেবে দেওয়া আছে, ইমিটার রূপে। তো ইমিটার নামটা এই হিসেবেই দেওয়া হয়েছে, এ আগে ইমিট করছে। এ কি করছে, ইমিট করছে। কি ইমিট করবে, না নাম্বার অফ চার্জ ক্যারিয়ারকে ইমিট করবে। তো এখান থেকে যদি নাম্বার অফ চার্জ ক্যারিয়ারকে আমি ইমিট করতে চাই, তো প্রত্যেকটা সেকশন থেকে এই সেকশনে সবথেকে বেশি নাম্বার অফ চার্জ ক্যারিয়ারকে আমাকে দিতে হবে। তো ইমিটার সেকশনে ডোপিং এর মাত্রা কি করতে হবে, খুব বেশি করতে হবে। তো ইমিটার সেকশনে ডোপিং এর মাত্রা কি করতে হবে, খুব বেশি করতে হবে, হাই করতে হবে। ক্লিয়ার? আর বেস কি হয়ে থাকে, না বেস দুটো সেকশনের মধ্যবর্তী অংশ। তো এই অংশে ডোপিং এর মাত্রা কি করা হয়ে থাকে, খুবই কম করা হয়। ক্লিয়ার? আর কালেক্টর থেকে আমরা বুঝতে পারছি সে কি করছে, নাম্বার অফ চার্জ ক্যারিয়ারকে কি করতে আছে, কালেক্ট করতে আছে। যে ইমিটার থেকে যে নাম্বার অফ চার্জ ক্যারিয়ার বেসে পৌঁছানো, তো বেসে যে পরিমাণ পৌঁছানোর পর থেকে গেল সেগুলো পুরোপুরি কোথায় এসে পৌঁছবে, কালেক্টর। তো কালেক্টরে আমরা কি দেখব,
না কালেক্টরে ডোপিং এর মাত্রা আমরা বেশি করবো না, বেশি করলে সেই পরিমাণ নাম্বার অফ চার্জ ক্যারিয়ার এসে পৌঁছতে পারবে না। তো এই অংশে আমাকে ডোপিং এর মাত্রা কি করতে হবে, কম করতে হবে, ইমিটারের রেসপেক্টে কম করতে হবে, আর বেসের থেকে বেশি করতে পারি। বেসের থেকে কালেক্টরে আমরা কি করতে চলেছি না কালেক্টরে ডোপিং এর মাত্রা আমরা কি করব না বেসের তুলনায় বেশি, বেসের তুলনায় বেশি, কিন্তু ইমিটারের তুলনায় কি লিখবো কম, ইমিটারের তুলনায় কম। এরপর আমরা কি দেখতে চলেছি তাদের সাইজ। তো ডোপিং এ দেখা শেষ, ডোপিং দেখা শেষ, এরপর আমরা দেখতে চলেছি সাইজ। কি দেখবো সাইজ, সাইজ কি দেখবো না কার কার দেখবো না ইমিটার দেখবো, আর বেস দেখবো, আর কি দেখবো কালেক্টর দেখবো। তো এই তিনজনের আমরা সাইজও দেখতে চলেছি, কার কেমন সাইজ হয়ে থাকে আগে লক্ষ্য করো। দেখো দেখো প্রথমে আমি বলি কালেক্টরের কথা। তো কালেক্টর কি করবে না কালেক্টর প্রত্যেকটা নাম্বার অফ চার্জ ক্যারিয়ার কি করতে আছে, এখান থেকে যে পরিমাণ নাম্বার অফ চার্জ ক্যারিয়ার ইমিট করছে সেই পরিমাণ আর বেসের দ্বারা কিছু পরিমাণ, হ্যাঁ 5% না হলে বেস নিয়ে নিল, কিন্তু বাকি 95% এখান থেকে যদি 100% ইমিট করে থাকে 5% না হলে বেসে নিউট্রালাইজড হয়ে গেল, আর 95% কি করলো কালেক্টরে এসে অ্যাকসেপ্টেড হলো। তো কালেক্টরে আমাকে এর স্পেসও কি করতে হবে অনেক বেশি রাখতে হবে, কালেক্টরে এর স্পেসও আমাকে কি করতে হবে অনেক বেশি রাখতে হবে, কারণ সমস্ত নাম্বার অফ চার্জ ক্যারিয়ারকে আমাকে কালেক্ট করতে হবে। তো কালেক্টরের সাইজ সেই জন্য কি করা হয়ে থাকে বড় করা হয়ে থাকে। তো কালেক্টরের সাইজ কি করা হয়ে থাকে হাই করা হয়ে থাকে, বেসকে কি করা হয়ে থাকে স্মল করা হয়, বেসকে কি করা হয়ে থাকে স্মল করা হয়। আর ইমিটারকে কি করা হয় না ইমিটারকে কালেক্টরের তুলনায় ছোট, বেসের তুলনায় বড় করা হয়। তো ইমিটারকে আমরা কি করে থাকি, ইমিটারের সাইজ কি হয়ে থাকে না বেসের তুলনায় বড় হয়ে থাকে, কিন্তু কালেক্টরের তুলনায় ছোট হয়ে থাকে। তো তো আমাদের ডেরিভেশন ওয়াইজ আমরা এখানটায় ডোপিং করতে পারি যে এনটা, এটাকে আমরা ইমিটার বলেছিলাম। তো ইমিটারে আমরা কি দেখব ইলেকট্রন রয়েছে, তো ইমিটারে আমরা ইলেকট্রন কি করব খুব বেশি পরিমাণে ডোপিং করব, খুব বেশি পরিমাণে ডোপিং করব। ক্লিয়ার করতে পারছি, ইমিটারে আমাদের ডোপিং এর মাত্রা কি হবে খুব বেশি, অন্যান্য সেকশন থেকে যত বাকি যে দুটো সেকশন রয়েছে সেই দুটো সেকশন থেকে ইমিটারের ডোপিং এর মাত্রা বেশি থাকে। আর পি টাইপে কি রয়েছে হোল, পি টাইপে হোল। আর ইমিটার থেকে যে পরিমাণ ইলেকট্রন নাম্বার অফ চার্জ ক্যারিয়ার যেতে আছে পি টাইপে কিছু পরিমাণ নিউট্রালাইজড হয়েছে, তো বাকি 95% কোথায় যাবে কালেক্টরে। তো কালেক্টরে ডোপিং এর মাত্রা কম করব এবং সাইজ কি করব বড় করব। কালেক্টরে ডোপিং এর মাত্রা আমরা কি করব কম করব এবং সাইজ কি করব বড় করব। ক্লিয়ার, তো ডায়াগ্রাম পুরোপুরি ক্লিয়ার বোঝা গেছে এবারে। তো এটাকে তুলে নাও, এবারে আমরা এটাকে রাফ করতে চলেছি। তো আমরা বেসিক্যালি আমরা কি দেখলাম যে ট্রানজিস্টরে তিনটা সেকশন হয়ে থাকে, এটা একটা সেকশন, এটা একটা সেকশন, এটা একটা সেকশন। আর টার্মিনাল নিয়ে ভাবতে পারো, এটা একটা টার্মিনাল, এটা একটা টার্মিনাল, এটা একটা টার্মিনাল। তো তিনটা টার্মিনালের মধ্যে ইমিটারের মধ্যে ডোপিং এর মাত্রা বেশি, সাইজ কি হয়ে থাকে বেসের তুলনায় বেশি এবং কালেক্টরের তুলনায় ছোট। কালেক্টরে ডোপিং এর মাত্রা ইমিটারের তুলনায় কম এবং বেসের তুলনায় বেশি এবং সাইজ কি হয়ে থাকে সবথেকে বড়। আর পি টাইপ যেটা বেস, সেই বেসে আমরা কি করে থাকি না সেখানটা আমরা ডোপিংও কম করে থাকি, সাইজও ছোট করে থাকি। ক্লিয়ার করতে পেরেছি তুলনা। তো এরপরে আমরা দেখতে চলেছি যে এই ট্রানজিস্টর তো আমাদের আঁকা শেষ, এই ট্রানজিস্টরকে আমাকে এবারে কি করতে হবে তাকে অ্যাক্টিভেট করতে হবে। এই ট্রানজিস্টরকে আমাকে অ্যাক্টিভেট করতে হবে। তো অ্যাক্টিভেট করার জন্য আমি কি করব রাফ করি। আচ্ছা আচ্ছা এবারে দেখো যে ট্রানজিস্টরকে আমাকে কি করতে হবে অ্যাক্টিভেট করতে হবে, তাই তো ট্রানজিস্টরকে আমাকে কি করতে হবে অ্যাক্টিভেট করতে হবে। তো অ্যাক্টিভেট করার জন্য আমি কি করতে চলেছি দেখো। তো আমাদের ট্রানজিস্টর কি ছিল ট্রানজিস্টর, তো আমি কি ধরনের ট্রানজিস্টর নিচ্ছি সাপোজ ধরো এনপিএন ট্রানজিস্টর। ক্লিয়ার, তো এনপিএন ট্রানজিস্টর আমরা কিভাবে গঠন করেছিলাম তৈরি করেছিলাম, একটা এন টাইপ আর একটা পি টাইপের, একটা এন আর একটা পিএন জাংশন নিয়েছিলাম, পিএন ডায়োড নিয়েছিলাম। তো পিএন ডায়োডকে আমরা কি করেছিলাম, এটা একটা পিএন ডায়োড, আরেকটা কি করেছিলাম পি টাইপ আর একটা এন টাইপ। এই দুটো ডায়োডকে কি করেছিলাম স্যান্ডউইচ করেছিলাম। কিভাবে না দুটো পি টাইপকে এক জায়গাতে আমরা কি করেছিলাম তাকে স্যান্ডউইচ করে দিয়েছিলাম, দুটো পি টাইপকে আমি কি করেছিলাম এক জায়গায় স্যান্ডউইচ করেছিলাম। তো এই পিএন জাংশনের এই অংশটা কি ধরনের জাংশন, এই জাংশনটা কি ধরনের জাংশন, যেহেতু আমি ধরি, আমি যদি ভেবেই নিই এটা হচ্ছে ইমিটার সেকশন, এটা হচ্ছে বেস সেকশন, এটা হচ্ছে কালেক্টর সেকশন। তো এপাশে এই পিএন জাংশনের মধ্যে বেস আর ইমিটারের মধ্যে সবথেকে প্রভাব বেশি কার হচ্ছে না ইমিটারের প্রভাব বেশি, যেহেতু এখানে নাম্বার অফ চার্জ ক্যারিয়ারের মাত্রা বেশি। তো এই সেকশনটাকে আমরা বলবো
ইমিটার জাংশন, এটাকে আমরা কি বলবো না ইমিটার জাংশন। আচ্ছা শর্টে আমি বলতে পারি ইমিটার জাংশন, ইজে। এই সেকশনটাকে আমি কি বলবো, এই সেকশনটাকে আমি বলতে চলেছি যেহেতু এটা কালেক্টর, এটা হচ্ছে বেস, বেস আর কালেক্টরের মধ্যে এবার ডোপিং এর মাত্রা যদি আমি দেখি তাহলে এই ক্ষেত্রে ডোপিং বেশি, বেসের ডোপিং কম, এই ক্ষেত্রে সাইজ বেশি, এর সাইজ কম, তার মানে প্রভাবত এর ক্ষেত্রে সবথেকে বেশি গুরুত্ব লাভ করতে চলেছে। তো পিএন এই জাংশনের মধ্যে এই লেয়ারটাকে আমরা বলবো, এই যে জাংশনটাকে আমরা বলবো কি না কালেক্টর জাংশন, এটাকে আমরা কি বলবো কালেক্টর জাংশন। আচ্ছা তো একে আমাকে কি করতে হবে এখন অ্যাক্টিভেট করতে হবে, কি করতে হবে অ্যাক্টিভেট করতে হবে। তাহলে কিভাবে আমরা অ্যাক্টিভেট করব, কিভাবে আমরা অ্যাক্টিভেট করব না অ্যাক্টিভেট করার জন্য দেখো ইমিটারের ডোপিং এর মাত্রা সবথেকে বেশি। আমি এনটাকে যদি উপরে লিখি, পিটাকে যদি উপরে লিখি, এই এনটাকে যদি আমি উপরে লিখি তাহলে ইমিটারের ডোপিং এর মাত্রা খুবই বেশি। ক্লিয়ার, ইমিটারের ডোপিং এর মাত্রা খুবই বেশি। তাহলে ইমিটারের ডোপিং এর মাত্রা যদি খুবই বেশি হয়ে থাকে, ফোন চলে এসেছিল, ফোনটা আমি অফ কেটে দিয়েছি, পরে নালে ফোন করে দেবো। ইমিটারের ডোপিং এর মাত্রা সব থেকে বেশি, তাহলে ইমিটার থেকে আমাকে নাম্বার অফ চার্জ ক্যারিয়ারকে কি করতে হবে ইজিলি আমাকে কি করতে হবে ফ্লো করাতে হবে। তো নাম্বার অফ চার্জ ক্যারিয়ারকে যদি আমাকে ইজিলি ফ্লো করাতে হয় তাহলে কোন বায়াসে যোগ করব, বায়াস মানে কি ব্যাটারি কানেকশন। তো ইমিটারকে আমি কি কোন বায়াসে যোগ করব, ইমিটারকে আমরা কোন বায়াসে যোগ করব ফরওয়ার্ড বায়াসে। তো ফরওয়ার্ড বায়াস মানে কি না ফরওয়ার্ড বায়াস মানে হচ্ছে এন টাইপের সাথে নেগেটিভ, আর ফরওয়ার্ড বায়াস মানে হচ্ছে কি ট্রু কানেকশন। তো এন টাইপের সাথে ব্যাটারির এন টার্মিনাল, আর পি টাইপের সাথে ব্যাটারির পি টার্মিনাল, পি টাইপের সাথে ব্যাটারির পি টার্মিনাল। ক্লিয়ার, তো হয়ে গেল যে ইমিটারকে আমরা কিসে যোগ করে দিলাম ফরওয়ার্ড বায়াসে। তো ফরওয়ার্ড বায়াসে যোগ করার ফলে এ কি করলো খুব দ্রুত নাম্বার অফ চার্জ ক্যারিয়ারকে ফ্লো করাতে সম্ভব হয়ে যাবে, কারণ ফরওয়ার্ড বায়াসে একটু সামান্য ভোল্টেজ দিলেই কারেন্ট ফ্লো হতে শুরু করে দেয়। এরপরে কালেক্টর, তো তাকে আমাকে আরেকটা নাম্বার অফ চার্জ ক্যারিয়ার যদি মুভ করতে থাকে তো তাকে তো কালেক্টর তো করতে হবে। তো কালেক্টরকে তখন আমরা কি করব না কালেক্টর তাকে একসেপ্ট করতে হবে, তাকে কি করতে হবে একসেপ্ট করতে হবে। তো এপাশ থেকে নাম্বার অফ চার্জ ক্যারিয়ার কি করতে আছে যেতে আছে, কারণ এ কি করবে রিপল করবে, পি টাইপে গিয়ে এখানটা এসে পৌঁছবে। তো এখান থেকে নাম্বার অফ চার্জ আমি এর ওয়ার্কিং ফাংশন বলবো ওয়েট করো বলবো। তো ধীরে ধীরে তো আমি ফরওয়ার্ড বায়াসে যদি একে যোগ করি তো এখান থেকে সমস্ত নাম্বার অফ চার্জ ক্যারিয়ার কি করবে এবারে ইমিট করবে। তো ইমিট করার পর কালেক্টরে সেখান কালেক্টরে কি হতে থাকবে, কালেক্টরে কি হতে থাকবে একসেপ্টেড হতে থাকে। তো কালেক্টরও যদি ফরওয়ার্ড বায়াসে থাকে সেও যদি ইমিট করতে থাকে তাহলে দুজনের মোশন কোন দিকে হবে। উপরন্তু আরেকটা ভাবার জিনিস, তো কালেক্টরে ডোপিং এর মাত্রাও কম, তাহলে আমি যেখানটায় ডোপিং এর মাত্রা সবথেকে বেশি করেছি সেখান থেকে নাম্বার অফ চার্জ ক্যারিয়ারকে তো আমি ফ্লো করানোর চেষ্টা করব। তো যেখানে ডোপিং এর মাত্রা বেশি সেখান তাকে আমি ফরওয়ার্ড বায়াসে রেখে বাকিগুলোকে আমি রিভার্স বায়াসে রেখে দেব, তাহলে কালেক্টর থেকে কোনো আর নাম্বার অফ চার্জ ক্যারিয়ার কি ফ্লো হতে পারবে না। ক্লিয়ার করতে হবে। তো কালেক্টরকে আমি কি করে দেব রিভার্স বায়াসে অ্যাড করব, কালেক্টরকে আমি কি করব রিভার্স বায়াসে অ্যাড করব। তো রিভার্স বায়াসে অ্যাড করার জন্য আমি কি করব ফলস কানেকশন। তো ফলস কানেকশন কে থেকে এন টাইপের সাথে ব্যাটারি কোন টার্মিনাল পজিটিভ টার্মিনাল, আর পি টাইপের সাথে ব্যাটারির নেগেটিভ টার্মিনাল। ক্লিয়ার হচ্ছে। তো ইমিটার জাংশনের সাথে যে ব্যাটারিটা আমি কানেক্ট করেছি এটাকে আমরা কি বলবো ভিইই। কেন না ইমিটারের জাংশনের সাথে যেহেতু কানেক্টেড, আরে নাম অনুযায়ী ইমিটারের জাংশনের সাথে যেহেতু কানেক্ট করা আছে সেটা আমরা ভিইই, আর এই ব্যাটারিটার নাম আমি কি দিয়েছি ভিসিসি। কালেক্টর জাংশনের সাথে যেহেতু অ্যাডেড, কালেক্টর টার্মিনাল বা কালেক্টর সেকশনের সাথে যেহেতু অ্যাডেড থাকে সেহেতু এই ব্যাটারিটাকে আমরা কি বলে থাকি ভিসিসি কানেকশন, কি ভিসিসি ব্যাটারি। তো তো আমি শর্টকাট যদি বলতে চাই, শর্টকাটে তোমরা যদি দেখতে চাও তাহলে কি দেখবো না ইমিটার জাংশনকে কার সাথে কানেকশন করেছি ফরওয়ার্ড বায়াসে। তো ইমিটার জাংশন কানেক্ট উইথ ফরওয়ার্ড বায়াস, আর কালেক্টর জাংশন এটা হচ্ছে আমাদের কি কালেক্টর জাংশন। তো কালেক্টর জাংশনকে আমরা কোন বায়াসে অ্যাড করেছি না রিভার্স বায়াস আর একটা আছে ইএফবি ফেসবুক নট এফবি, আর একটা সিআরবি আরসিবি নট সিআরবি। তো ইমিটার জাংশনকে ফরওয়ার্ড বায়াসে আর কালেক্টর জাংশনকে রিভার্স বায়াসে। তো একে শর্টে যদি তোমরা আরো দেখতে চাও ইএফ বলতে পারো যে ইমিটার জাংশন কানেক্ট উইথ ফরওয়ার্ড বায়াস, কালেক্টর জাংশন ফরওয়ার্ড উইথ কালেক্টর জাংশন কানেক্টেড উইথ রিভার্স বায়াস। তো এইভাবেও আমরা মনে রাখতে পারি, যেমন খুশি যেভাবে খুশি শর্টকাটে মনে রাখতে আমরা পারি।
এরপরে আমরা দেখতে চলেছি কি না এর সিম্বল কি হয়ে থাকে, যে এনপিএন ট্রানজিস্টর এবং পিএনপি ট্রানজিস্টর, দুটো ট্রানজিস্টর পেয়েছি, একটা এনপিএন আরেকটা হচ্ছে কি পিএনপি। দুটো ট্রানজিস্টরকে আমরা কিভাবে চিনব, না এদের সিম্বল, এদের আমরা কি দেখতে চলেছি সিম্বল। তো সিম্বল আমরা এদের কি দেখতে চাই, না সিম্বল কিভাবে হয়ে থাকে, যেটা একটা রাউন্ড করা হয়ে থাকে, তো ওই রাউন্ডের মধ্যে কি করা থাকে, তিনটা সেকশন এইভাবে ড্রয়িং করা থাকে, যার মধ্যে যদি এনপিএন হয়, যদি এনপিএন দিয়ে থাকে তাহলে এটা হচ্ছে এন, এটা হচ্ছে পি, এটা হচ্ছে এন, যে কোনো একটাকে ইমিটার নাম দিয়ে দাও, এটা হচ্ছে ইমিটার, এটা মাঝটা হয়ে থাকে বেস, আর একটা হয়ে থাকে কি কালেক্টর। তো তো ইমিটার আর বেসের মধ্যে কি হবে, ইমিটার আর বেস এদের মধ্যে কি হবে, ইমিটার থেকেই তো নাম্বার অফ চার্জ ক্যারিয়ার মুভ করা শুরু করবে। তো ইমিটার থেকে ইমিটার আর বেসের মধ্যে একটা তীর চিহ্ন দ্বারা কি করা থাকে, ইন্ডিকেট করা থাকে, কি করা থাকে না একটা তীর চিহ্ন। তীর চিহ্ন মানে কেমন, এইরকম একটা তীর চিহ্ন দিয়ে কি করা থাকে, সূচিত করা হয়, ইন্ডিকেট করা হয়। ক্লিয়ার? তো কার কার মধ্যে, ইমিটার আর বেস, উইথইন ইমিটার এন্ড বেস, বেস আর ইমিটারের মধ্যে। ক্লিয়ার? তো ইমিটার আর বেসের মধ্যে এই তীর চিহ্নটাকে আমরা ব্যবহার করে থাকি। তো দেখো যে এখানটা দেখো তীর চিহ্ন আমি কোন দিকে দেবো, দেখো পি মানে হচ্ছে কি পি টাইপ, পি টাইপে কি থাকে হোল থাকে, এন মানে হচ্ছে কি এন টাইপ, তো এন টাইপে কি থাকে ইলেকট্রন থাকে। তাহলে অফকোর্স কারেন্ট কোন দিক থেকে কোন দিকে যাবে, পি টাইপ থেকে এন টাইপের দিকে, কারণ হোল থেকে তো কারেন্ট ফ্লো হওয়া শুরু করে, তো পজিটিভ টার্মিনাল থেকে নেগেটিভ টার্মিনাল দিকে কারেন্ট ফ্লো করা শুরু করে দিয়েছে। তো আমরা তীর চিহ্ন কোন দিক থেকে কোন দিকে দিয়েছি, বেস থেকে ইমিটারের দিকে। ক্লিয়ার? এবার পিএনপি তে লক্ষ্য করো, এই ছিল আমাদের পিএনপি, এই ছিল আমাদের পিএনপি, এই হচ্ছে একটা পিএনপি ট্রানজিস্টর, যার তিনটা সেকশন থাকবে, এটা একটা সেকশন, এটা একটা সেকশন, এটা একটা সেকশন, যে কোনো একটাকে নাম দিয়ে দাও ইমিটার, এটাকে বেস, এটাকে কালেক্টর। তো পিএনপি ট্রানজিস্টর, যেহেতু এটা পি, এটা হচ্ছে এন, এটা হচ্ছে পি। আচ্ছা, তো এবারে আমরা তীর চিহ্ন সূচিত করব কার কার মধ্যে, ইমিটার আর বেসের মধ্যে। এবারে দেখো কারেন্ট কোন দিক থেকে কোন দিকে যেতে চলেছে, পজিটিভ টার্মিনাল থেকে নেগেটিভ টার্মিনালের দিকে, হোল থেকে ইলেকট্রনের দিকে যেতে চলেছে। আর পজিটিভ টার্মিনাল থেকে যায় তো পি টাইপে কি রয়েছে, হোল রয়েছে, এন টাইপে কি রয়েছে, ইলেকট্রন রয়েছে, তো কারেন্টের মোশন কোন দিকে হবে, পি টাইপ থেকে এন টাইপের দিকে। ক্লিয়ার? তো এইভাবে আমরা পি টাইপ ও এন টাইপকে কি করে থাকি, সূচিত করে থাকি। ক্লিয়ার? তো এবারে আমরা দেখতে চলেছি কি হাউ ওয়ার্ক এনপিএন ট্রানজিস্টর, হাউ ওয়ার্ক এনপিএন ট্রানজিস্টর। তো আমি এনপিএন ট্রানজিস্টরকে নেব, তো তার আমরা কার্যকারিতা দেখতে চলেছি। তো এটাকে আমি রাখ করি। আচ্ছা, তো এনপিএন ট্রানজিস্টরকে আমি নিতে চলেছি। দেখ, তো এনপিএন ট্রানজিস্টরের আগে বেসিক্যালি কি ফান্ডা হয়ে থাকে সেটাকে আগে বুঝে নিই, যে এনপিএন ট্রানজিস্টরটা কি হয়ে থাকে। দেখ, কালেক্টরের সাইজ কি হয়ে থাকে, বড় হয়ে থাকে, সেই হিসেব মতো করে আমি কিন্তু টানবো। তো ইমিটার, তো ইমিটারের সেকশন আমরা কি করব, খুব তো ছোট করব না। তো ট্রানজিস্টর বেসিক্যালি কিসে তৈরি হয়ে থাকে, দুটো পিএন জাংশন ডায়োডকে দিয়ে তৈরি হয়ে থাকে। আর কালেক্টরে দেখো, কালেক্টরে দেখো এই হলো মাঝের এই ড্রয়িং গুলো কি করেছি না, মাঝে এই অংশটা হচ্ছে কি, এই অংশটা হচ্ছে কি না, এটা হচ্ছে কি এন টাইপ, এটা হচ্ছে পি টাইপ। তো এই এনপিএন জাংশনের এটা হচ্ছে ডিপ্রেশন লেয়ার। আচ্ছা, এটা হচ্ছে কি এন টাইপ, এটা হচ্ছে পি টাইপ, তো দুটো পি টাইপকে আমরা স্যান্ডউইচ করেছি। তো এই পিএন জাংশনের এটা হচ্ছে কি ডিপ্রেশন লেয়ার, এইটা হচ্ছে কি ডিপ্রেশন লেয়ার। ক্লিয়ার? আচ্ছা, তো এবারে দেখো আমি এই ট্রানজিস্টরকে কি করব, অ্যাক্টিভেট করব। এই ট্রানজিস্টরকে কি করতে চলেছি, অ্যাক্টিভেট করতে চলেছি। তো অ্যাক্টিভেট করার জন্য এই সেকশনটাকে আমি নাম দিলাম ইমিটার সেকশন, আর এটাকে আমি নাম দিলাম কালেক্টর সেকশন। এটাকে আমি কি নাম দিচ্ছি, একটু কাছাকাছি লিখি, কালেক্টর সেকশন, আর এটাকে আমি নাম দিলাম বেস। ক্লিয়ার? আচ্ছা, ইমিটার সেকশন থেকে আমি কি করব, ইমিটার সেকশনে ড্রপিং এর মাত্রা সবথেকে বেশি, ইমিটার সেকশনে ড্রপিং এর মাত্রা সবথেকে বেশি। তো ড্রপিং এর মাত্রা যেহেতু সবথেকে বেশি, নাম্বার অফ চার্জ ক্যারিয়ারের সংখ্যাও সবথেকে বেশি হয়ে থাকবে।
তো ইমিটারে আমাদের ডোপিং করা প্রায় শেষ। আমরা ইমিটারে ডোপিং করা শেষ করে নিয়েছি। তো পি টাইপে কি রয়েছে? হোল রয়েছে। পি টাইপে মেজরিটি কে নয়? হোল। তো পি টাইপে আমাদের কি রয়েছে? হোল। আচ্ছা, এটা হচ্ছে কালেক্টর সেকশন। তো কালেক্টর সেকশনে ডোপিং এর মাত্রা কি হবে? কম হবে। কালেক্টর সেকশনে ডোপিং এর মাত্রা কি না? কম। ইমিটারের তুলনায় কম, বেসের তুলনায় বেশি। ক্লিয়ার? এবারে ইমিটার সেকশনকে আমরা কি করব? ইমিটার সেকশনকে কি করব? ফরওয়ার্ড বায়াস দেব, যেখানে ডোপিং এর মাত্রা বেশি থাকবে সেখান থেকে নাম্বার অফ চার্জ ক্যারিয়ারকে আমরা ইজিলি ফ্লো করানোর চেষ্টা করব। সেহেতু আমরা কম ভোল্টেজ দিয়ে ইজিলি ফ্লো করানোর চেষ্টা করব। সেহেতু আমি ইমিটার সেকশনকে কি করব? ফরওয়ার্ড কানেকশন দেব। ফরওয়ার্ড বায়াস, আরে বায়াসিং করছি। বায়াসিং মানে ব্যাটারি কানেকশন। তো বায়াসিং করার জন্য এটাকে আমাকে ট্রু কানেকশন করতে হবে। ফরওয়ার্ড বায়াস মানে কি হয়ে থাকে? ট্রু কানেকশন। তো এন টাইপকে ব্যাটারির নেগেটিভ টার্মিনাল এবং পি টাইপকে ব্যাটারির পজিটিভ টার্মিনাল। তো এই এনপিএন ট্রানজিস্টরের ফরওয়ার্ড বায়াসিং কমপ্লিট। এবারে এই এনপিএন ডায়োডের ফরওয়ার্ড বায়াসিং কমপ্লিট, আর এই পিএন ডায়োডের রিভার্স বায়াসিং কমপ্লিট করব। কেন? কালেক্টর কি করবে? কালেক্টর থেকে কোনো নাম্বার অফ চার্জ ক্যারিয়ারকে আমরা ফ্লো করাতে চাই না, সেহেতু আমাদেরকে কি করতে হবে? কালেক্টরকে রিভার্স বায়াসে রাখতে হবে। তো কালেক্টরকে রিভার্স বায়াসে রাখার জন্য কি করলাম? ব্যাটারি কানেকশন করলাম রিভার্স বায়াসে। তো ইমিটারের সাথে যে ব্যাটারি থাকে তাকে আমরা বলে থাকি ভিইই, কালেক্টরের সাথে যে ব্যাটারি থাকে তাকে আমরা বলে থাকি ভিসিসি। দেখো এবারে কি হতে চলেছে? দেখো যে এই এনপি ডায়োডে এই পিএন ডায়োডটা, এই ডায়োডটার মধ্যে ইনিশিয়ালি একটা ডিপ্লেশন লেয়ার অলরেডি ছিল। তো ইনিশিয়ালি ডিপ্লেশন লেয়ার যখন ছিল তখন আমরা কি দেখতে পাচ্ছিলাম? যে এই ডিপ্লেশন লেয়ারের মধ্যে একটা ইলেকট্রিক ফিল্ডও তাদের মধ্যে সৃষ্টি হয়েছিল। তাহলে ইনিশিয়ালি এর মধ্যে যে ইলেকট্রিক ফিল্ড সৃষ্টি হয়েছিল সেই ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন কোন দিকে হবে? না, সেই ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন হবে এই দিকে। কেন এই দিকে হবে বোঝা যাচ্ছে? মনে আছে না মনে নেই? যদি আমি শর্টে দেখাতে চাই, দেখো এটা হচ্ছে একটা পিএন জাংশন। তো এই পিএন জাংশনের এটা হচ্ছে পি টাইপ, এপাশে হচ্ছে ধরলাম পি টাইপ, এটা হচ্ছে এন টাইপ। তো সাপোজ ধরো এটা হচ্ছে এন, এটা হচ্ছে পি, তো আমি কি দেখে থাকি যে এন টাইপের মধ্যে কি থাকে? ইলেকট্রন থাকে। এন টাইপের মধ্যে ইলেকট্রন, পি টাইপের মধ্যে কি থাকে? হোল থেকে থাকে। এন টাইপের মধ্যে ইলেকট্রন, পি টাইপের মধ্যে হোল থেকে থাকে। তো এবারে আমি কি দেখতে চলেছি? না, এই ইলেকট্রন মুভ করবে কোন দিকে? না, হোলের দিকে। এই ইলেকট্রন মুভ করবে কোন দিকে? না, হোলের দিকে। ক্লিয়ার? তো হোলের দিকে মুভ করার ফলে এই ইলেকট্রন এই হোলকে কি করবে? ডিফিউজ করে দেবে। আর এই ইলেকট্রনের নেচার হচ্ছে নেগেটিভ, হোলের নেচার হচ্ছে পজিটিভ। ইলেকট্রনের চার্জ এবং হোলের চার্জ হচ্ছে কি? সেম। তো পরস্পরকে যদি ডিফিউজ করতে থাকে তো এই অংশের ইলেকট্রনগুলো কি হয়ে যাবে? গায়েব হয়ে যাবে। এই অংশের হোলগুলো কি হবে? গায়েব হয়ে যাবে। এবং এদের মধ্যে যত ইলেকট্রন আছে তারা পরস্পরকে ডিফিউজ করে এই অংশে আর নাম্বার অফ চার্জ ক্যারিয়ার থাকবে না। তো এই অংশে আমরা কি দেখতে পাচ্ছি? নাম্বার অফ চার্জ ক্যারিয়ার থাকবে না। তো যে অংশে নাম্বার অফ চার্জ ক্যারিয়ার থাকে না সেই অংশটাকে আমরা কি বলে থাকি? ডিপ্লেশন লেয়ার। তো এই ডিপ্লেশন লেয়ারের মধ্যে ইলেকট্রিক ফিল্ড এবারে কোন দিকে হতে চলেছে? না, যেখান থেকে ইলেকট্রন গিয়ে যেখানে পড়েছিল, তাহলে কোনো অংশ থেকে কোনো চার্জ চলে গেল, তার মানে সেই অংশে কিসের সৃষ্টি হলো? পজিটিভ। যেখানে পৌঁছালো সেখানটায় কি হলো? নেগেটিভ। কেন? ইলেকট্রন কি ছিল? নেগেটিভ নেচারে ছিল। তাহলে এখান থেকে এসে নির্গত হয়ে যদি অন্য জায়গায় পৌঁছায় তো এখানটায় পজিটিভের ভ্যালু বেশি হলো, সেখানটায় নেগেটিভের ভ্যালু বেশি হলো। তাহলে ইলেকট্রন এখান থেকে ডিফিউজ হয়ে কোথায় পৌঁছেছিল? পি টাইপে পৌঁছেছিল। তো ইলেকট্রিক, তাহলে এই সাইডে কোন আয়নের সৃষ্টি হবে? না, পজিটিভ আয়নের সৃষ্টি হবে। তার মানে আমি যদি এটাকে দেখাতে চাই তো ডিপ্লেশন লেয়ার বলতে কি বোঝায়? না, পজিটিভ আয়নের একটা লেয়ার, আরেক সাইডে নেগেটিভ আয়নের একটা লেয়ার। তো যাদের মধ্যবর্তী অংশে কোনো নাম্বার অফ চার্জ ক্যারিয়ার নেই। এপাশে রয়েছে ইলেকট্রন, এপাশে রয়েছে ইলেকট্রন, আর এপাশে রয়েছে হোল। ক্লিয়ার? এপাশে রয়েছে কি? না, হোল রয়েছে। তো পজিটিভ আয়ন থেকে নেগেটিভ আয়নের দিকে কিসের সৃষ্টি হয়? ইলেকট্রিক ফিল্ডের সৃষ্টি হয়। পজিটিভ থেকে নেগেটিভের দিকে কিসের সৃষ্টি হয়? ইলেকট্রনের সৃষ্টি হয়। তো therefore n টাইপের সেকশনে পজিটিভ আয়নের সৃষ্টি হয়েছিল, p টাইপের সেকশনে নেগেটিভ আয়নের সৃষ্টি হয়েছিল। তো ইলেকট্রিক ফিল্ড ডিপ্লেশন লেয়ারে এইভাবে সৃষ্টি হয়ে আছে।
এবারে দেখো ব্যাটারি কানেকশন। তো ব্যাটারি কানেকশনে আমরা কি দেখতে পাচ্ছি, ইলেকট্রিক ফিল্ড কোন দিকে, ইলেকট্রিক ফিল্ড তার অপোজিট দিকে। তো এই ইলেকট্রিক ফিল্ড গুলো কোন দিকে না, এই ইলেকট্রিক ফিল্ড হচ্ছে ডিপ্রেশন লেয়ারের মধ্যে, আর এই ইলেকট্রিক ফিল্ড কোন দিকে, তার অপোজিট ডিরেকশনে। এটা কার জন্য, ব্যাটারির জন্য। এটা কার জন্য, ব্যাটারির জন্য। তো ব্যাটারির ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন এবং ডিপ্লেশন লেয়ারের ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন পরস্পরের অপোজিট ডিরেকশন। তো অপোজিট ডিরেকশন হওয়ার ফলে আমরা কি দেখব না, পরস্পরকে কি করবে, পরস্পরকে কি করতে থাকবে, মানে অপোজ করতে থাকবে। তো অপোজ করতে থাকলে তো এই অংশে যে ডিপ্লেশন লেয়ারটা সৃষ্টি হয়েছে, এই অংশে ডিপ্লেশন লেয়ারটা কি হতে থাকবে, ক্রমশ ছোট হতে থাকবে, ক্রমশ ছোট হতে থাকবে। আর এই অংশের ক্ষেত্রে তুমি লক্ষ্য করো না, এই অংশের ইলেকট্রিক ফিল্ড কোন দিক থেকে কোন দিকে, এই সাইডে ইলেকট্রন এসে পি টাইপের হোলকে কি করেছিল, ডিফিউজ করেছিল। তো এই সাইডে পজিটিভ আয়ন, এই সাইডে নেগেটিভ আয়ন। তো ইলেকট্রিক ফিল্ড কোন দিকে, তা এই দিকে। তাহলে এই পিএন জাংশনের ইলেকট্রিক ফিল্ড কোন দিকে বানাতে চলেছে, এই দিকে বানাতে চলেছে। আর ব্যাটারি কানেকশন, এটা হচ্ছে আমাদের কি, ব্যাটারি, এটা হচ্ছে আমাদের ভিসিসি ব্যাটারি। তো এই ব্যাটারির দ্বারা ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশনও এই দিকে, ক্লিয়ার, পজিটিভ টু নেগেটিভ। এটা হচ্ছে ব্যাটারি ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন, আর এটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন ডিপ্রেশন লেয়ারের মধ্যে। তো এখানটা আমরা কি দেখতে চলেছি না, ডিপ্রেশন লেয়ারের ইলেকট্রিক ফিল্ড এবং ব্যাটারি ইলেকট্রিক ফিল্ড পরস্পরকে সাপোর্ট করছে। তো ধীরে ধীরে ডিপ্রেশন লেয়ার কি হতে আছে, ইনক্রিজ করতে আছে। তো সেই হিসেব মতো আমি ডিপ্রেশন লেয়ার, এপাশে ডিপ্রেশন লেয়ারকে ছোট বানিয়েছি, এপাশে ডিপ্রেশন লেয়ারকে আমি বড় বানিয়েছি। ক্লিয়ার করা গেছে, বোঝা গেছে? তো দুই ক্ষেত্রে ডিপ্রেশন লেয়ারকে বোঝা গেছে। আচ্ছা, এবার আমরা ফরওয়ার্ড বায়াস আর রিভার্স বায়াসকে আমরা কানেকশনও করে নিয়েছি, অ্যাক্টিভেট করে নিয়েছি। কারণ অ্যাক্টিভেট করার জন্য আমাকে ইমিটার জাংশনকে ফরওয়ার্ড বায়াস দিতে হবে, কালেক্টর জাংশনকে রিভার্স বায়াস দিতে হবে। কেন দিয়েছি না, দিয়েছি এই কারণে আমি কালেক্টর থেকে কোনো নাম্বার অফ চার্জ ক্যারিয়ারের মোশন চাই না। ইমিটারের যেহেতু ডোপিং বেশি আছে, আমি ইমিটার থেকে নাম্বার অফ চার্জ ক্যারিয়ারের ইমিশন পাই। ইমিটার থেকে যদি নাম্বার অফ চার্জ ক্যারিয়ার ইমিট করতে থাকে তবেই তো আমি কারেন্ট পাবো, তাই না? এখানটায় তাহলে আমি কম কম ভোল্টেজ অ্যাপ্লাই করব, যেমন যেমন ভোল্টেজ অ্যাপ্লাই করব তেমন তেমন করে এখান থেকে নাম্বার অফ চার্জ ক্যারিয়ার মুভ করতে থাকবে। তো আমি এখান থেকে আমি কি করলাম, ভোল্টেজ সাপ্লাই করলাম, ভিই দ্বারা ভোল্টেজ আমি দিলাম। তো ভোল্টেজ দিতে আমি কি দেখব, ভোল্টেজ দিতে দেখব যে ভিই এই এন টাইপ ভিই এর নেগেটিভ টার্মিনালের সাথে যুক্ত। তো যুক্ত হওয়ার ফলে আমি কি দেখতে পাচ্ছি, নেগেটিভ টার্মিনাল এন টাইপে অবস্থিত ইলেকট্রনকে কি করবে, রিপেল করবে। উপরন্তু 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 এপাশে কিসের সৃষ্টি হয়েছে, পজিটিভ, এপাশে কিসের সৃষ্টি হয়েছে, পজিটিভ টার্মিনাল। তো এই ইলেকট্রন গুলোকেও এই পজিটিভ টার্মিনাল গুলো কি করছে, অ্যাট্রাক্ট করতে আছে। ক্লিয়ার? তো আরো কি দেখতে পাচ্ছি, আরো দেখতে পাচ্ছি কি না, ইলেকট্রন গুলো কি করবে না, ইলেকট্রনের নেচার হচ্ছে কি, ইলেকট্রনের নেচার হচ্ছে নেগেটিভ। তো ইলেকট্রনের নেচার যদি নেগেটিভ হয়ে থাকে, তো নেগেটিভ চার্জ ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশনে, অপোজিট ডিরেকশনে কি হতে থাকে, মোশন লাভ করে থাকে। ইলেকট্রনের মোশন কি হয়ে থাকে, ইলেকট্রনের মোশন নেগেটিভ হয়ে থাকে। তাহলে ইলেকট্রন ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশনের অপোজিটে যেতে থাকে, তার মোশন কোন দিকে হবে, অপোজিটে। তো ইলেকট্রিক ফিল্ড যেদিকে, ইলেকট্রনের মোশন কি হচ্ছে, তার অপোজিট ডিরেকশন। তো ইলেকট্রন কোন দিক থেকে কোন দিকে যেতে আছে, এন টাইপ থেকে পি টাইপের দিকে যেতে আছে, তার মানে বেসের দিকে পৌঁছবে। তাহলে ইলেকট্রন গুলো কোন দিক থেকে কোন দিকে যেতে আছে না, এন টাইপ থেকে পি টাইপের দিকে ইলেকট্রন গুলো পৌঁছবে। ঠিক আছে, ইলেকট্রন গুলো এখানটায় অধিকাংশ ইলেকট্রন এসে পৌঁছবে। আমি ধরলাম এখান থেকে প্রায় 100% ইলেকট্রন বেসে গিয়ে পৌঁছেছে, এখান থেকে 100% ইলেকট্রন ইমিট করেছে এবং সম্পূর্ণ ইলেকট্রন বেসে গিয়ে পৌঁছেছে। তো বেসে পৌঁছানোর পর বেসে যে পরিমাণে বেস ছিল, যত সংখ্যক বেসে যে পরিমাণে হোল ছিল, বেসে যে পরিমাণ হোল ছিল, আমি ধরলাম বেসে হোল আছে, ধরো 10% হোল আছে। তো 10% হোল কি করবে, 10% ইলেকট্রনকে ডিফিউজ করবে। তো ইলেকট্রনকে ডিফিউজ করার পর তো পড়ে থাকবে কত, আরো 90% ইলেকট্রন পড়ে থাকবে। তো এই 90% ইলেকট্রন এবারে কোথায় যাবে, এই 90% ইলেকট্রন এবারে বেস থেকে কোথায় পৌঁছাবে না, বেস থেকে কালেক্টরে পৌঁছবে। কারণ এখানটায় আসল সংখ্যা কম, সিট সংখ্যা কম, কালেক্টরের সিট সংখ্যা বেশি, উপরন্তু তার জন্য যাবে। উপরন্তু ইলেকট্রন কি, এই যে 90% ইলেকট্রন এবারে দেখো, ইলেকট্রনের ডিরেকশন, ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশনে তো অপোজিটে যাবেই যাবে। উপরন্তু এই সাইডে কিসের সৃষ্টি হয়েছে, পজিটিভ আয়নের সৃষ্টি হয়েছে। তো এই পজিটিভ আয়ন এখানে কিসের সৃষ্টি হয়েছে, পজিটিভ আয়নের সৃষ্টি হয়েছে। তো এই পজিটিভ আয়ন, এই 90% ইলেকট্রনকে কি করতে থাকবে, অ্যাট্রাক্ট করতে থাকবে। ফাইনালি আর একটা সেকেন্ড কন্ডিশন কি না, কালেক্টর দেখো পজিটিভ টার্মিনালের সাথেও যুক্ত। তাহলে পজিটিভ টার্মিনালের সাথে যুক্ত হওয়ার জন্য এই ইলেকট্রন গুলোকেও অ্যাট্রাক্ট করবে। তো উপরন্তু আমি কি বুঝতে পারলাম যে এখানটায় 90% ইলেকট্রন এসে পৌঁছালো। তো 90% যদি ইলেকট্রন এসে পৌঁছায়, তো এই ইলেকট্রন এই তার দ্বারা কি হতে থাকবে, ফ্লো করতে থাকবে।
এবং পজিটিভ টার্মিনালে পৌঁছাবে তো এখান থেকে ইলেকট্রনের ফ্লো এদিকে হওয়ার আছে, তো এখান থেকে এইভাবে ইলেকট্রন ফ্লো করতে আছে। তো আলটিমেটলি আমরা যদি একটা ছোট্ট জেনারেল ডায়াগ্রাম আমরা দেখতে থাকি, তো এটা ছিল আমাদের কি পি টাইপ, এটা হচ্ছে এন টাইপ, এটা হচ্ছে এন টাইপ। তো ইলেকট্রনের মোশন কোন দিকে হতে চলেছে না, ইলেকট্রনের মোশন কোন দিকে হতে চলেছে, দেখো ইলেকট্রনের মোশন এখানটায় যে পরিমাণ একটু চটকে গেছে সেই জন্য আমি এখানটায় ফেয়ারলি করে দিচ্ছি। তো ইলেকট্রনের মোশন কোন দিকে হতে চলেছে, ক্লিয়ার, মোশন বোঝা যাচ্ছে। তো ইলেকট্রনের মোশন কোন দিকে হতে চলেছে, এইভাবে হতে চলেছে, ক্লিয়ার, ইলেকট্রনের মোশন এইভাবে হতে চলেছে। তো ইলেকট্রনের মোশন যেদিকে হবে, তো এখান আরেকটা জিনিস দেখো যে এই জায়গায় যে পরিমাণ ইলেকট্রন, আরে বলকে ডিফিউজ করা মানে সেখানটায় জেনারেট কি করে গেছে, ইলেকট্রন জেনারেট করে গেছে। তো এখানকার ইলেকট্রন এবারে কি করবে, এখানকার ইলেকট্রন এই পথ বরাবর আসার চেষ্টা করবে। তো এই লাইন বরাবর, এই ওয়্যার বরাবর ইলেকট্রন যখন আসবে, এই লাইন বরাবর ইলেকট্রন যখন আসবে, তাহলে এই পথ বরাবর ইলেকট্রনও আসতে আছে। তো এই ইলেকট্রন এবারে কোন দিকে যাবে, তো এই ইলেকট্রন হচ্ছে নেগেটিভ নেচার, তো নেগেটিভ নেচার অবশ্যই নেগেটিভ টার্মিনালের দিকে যাবে না, কারণ তার দ্বারা কি হবে, রিপালশন ঘটবে। তো পজিটিভ টার্মিনালের দিকে ইলেকট্রন আসতে চলেছে, ক্লিয়ার। তো অলরেডি ফাইনালি আমরা কি দেখতে চলেছি, এই ইলেকট্রন কোন দিকে আসতে চলেছে, এই দিকে আসতে চলেছে, পজিটিভ টার্মিনালের দিকে। তাহলে এই টার্মিনালটা আমাদের কি ছিল, ভিইই, আর এই টার্মিনালটা আমাদের, এই ব্যাটারিটা আমাদের কি ছিল, ভিসিসি। তো কারেন্ট ফ্লো এর ডিরেকশন যদি আমরা লক্ষ্য করি, কারেন্ট ফ্লো এর ডিরেকশন আমরা কি পাবো, কোন দিকে আমরা কারেন্ট ফ্লো এর ডিরেকশন পাবো না, কারেন্ট কোন দিকে যায়, ইলেকট্রনের ডিরেকশনের অপোজিট ডিরেকশনে। তো ইলেকট্রন যেদিকে যেতে আছে তার অপোজিট ডিরেকশনে আমাদের কারেন্ট যেতে থাকে। তো এটা আমাদের ছিল ইমিটার জাংশন, এটা আমাদের ছিল বেস, এটা আমাদের ছিল কালেক্টর, ক্লিয়ার। তো ইমিটার জাংশন থেকে কারেন্ট কোন দিকে যেতে আছে, এই দিকে। তাহলে ইমিটার থেকে যে কারেন্ট যাবে সেটাকে আমরা কি বলবো, আইই, ক্লিয়ার। তো ইমিটার থেকে যে কারেন্ট যেতে আছে তাকে আমরা কি বলবো, আইই। তাহলে ইলেকট্রনের মোশনের অপোজিট ডিরেকশনে কে যেতে আছে, কারেন্ট। আচ্ছা, এবারে এই পাশে কোন দিকে কারেন্ট যাবে, এই পাশে কোন দিকে কারেন্ট যাবে, ইলেকট্রনের মোশন, তো কারেন্ট এই দিকে যেতে আছে আইই। আচ্ছা, ইলেকট্রনের মোশনের অপোজিট ডিরেকশনে কারেন্ট যেতে আছে, এই পাশে কোন কি কারেন্ট যাবে, দেখো এই কারেন্ট যখন এই পজিশনে এসে পৌঁছবে, এখানটা আছে কি জাংশন পেয়েছি, তো জাংশনে যদি এসে পৌঁছায়, তো এখানটায় এদিকে কি কারেন্ট যাবে, আর এদিকেও বা কি কারেন্ট যাবে। কেনই বা এদিক থেকে কারেন্ট এই দুটো পার্টে ডিভাইড হলো, দেখো নাম্বার 1 যে ডোপিং এর মাত্রা ইমিটারে বেশি ছিল, ফার্স্ট ডোপিং এর মাত্রা বেশি এবং ফরওয়ার্ড বায়াসে কানেকশন হওয়ার ফলে যে ইমিটার থেকে নাম্বার অফ চার্জ ক্যারিয়ার মুভ করা শুরু করেছে। কারণ কালেক্টরে ডোপিং হলেও কারণ বেস তো অলরেডি ডিফিউজ, তো কালেক্টরে ডোপিং করার ফলেও বেস থেকে কোনো নাম্বার অফ চার্জ ক্যারিয়ার কিন্তু মুভ করবে না। তার মানে এই জাংশনে যদি কারেন্ট এসে পৌঁছয়, সে কেবলমাত্র ওই কারেন্ট ইমিটারের দ্বারাই এসছে, তাহলে ওই কারেন্ট দুটো ডিরেকশনে ডিভাইড হয়ে যাবে। তো বেসের মধ্যে যে কারেন্ট প্রবেশ করবে তাকে আমরা আইবি বলবো, এবং কালেক্টর জাংশনের মধ্যে যে কারেন্ট প্রবেশ করবে তাকে আমরা আইসি বলবো। তাহলে এই জাংশনের ক্ষেত্রে আমরা কি দেখতে পেলাম না, আইই ইকুয়াল টু আইবি প্লাস আইসি। ইভেন এটা থেকে আমরা বুঝতে পারি যে আই ইকুয়াল টু কি, ভি না, ভি মনে আছে না, মনে নেই, আরে মনে, কারেন্ট আমরা বার করার জন্য আমরা ইলেকট্রিসিটিতে পড়তাম না, ভি না কি, না মনে নেই, মনে যদি না থাকে ইউটিউবে সার্চ করো, ড্রিফট ভেলোসিটি পেয়ে যাবে। তো এটা হচ্ছে কারেন্ট, ভি হচ্ছে কি তাদের ড্রিফট ভেলোসিটি, এন হচ্ছে কি নাম্বার অফ চার্জ ক্যারিয়ার, এ হচ্ছে কি তাদের ক্রস সেকশনাল এরিয়া। আচ্ছা, তো ই আর এন আর এ আর ভি, ভি হচ্ছে কি তাদের ভেলোসিটি। তো কারেন্ট কার উপরে নির্ভর করছে, তো কারেন্ট প্রপোর্শনাল টু এন এর উপর, কারেন্ট কার উপরে নির্ভর করছে, প্রপোর্শনাল টু এন এর উপর। তাহলে যেখানে নাম্বার অফ চার্জ ক্যারিয়ার বেশি থাকবে সেখানে কারেন্ট বেশি, তাহলে নাম্বার অফ চার্জ ক্যারিয়ার কোথায় বেশি ছিল, ই টাইপে, সেই হিসেব মতোই ই টাইপ থেকে আমরা কারেন্টের ফ্লো এর ডিরেকশন দেব। তো এই কারেন্ট কোন দিক থেকে কোন দিকে ফ্লো করা শুরু করেছে, এদিকে হচ্ছে কি আইসি, এদিকে হচ্ছে আইসি। আচ্ছা, এর মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো এর ডিরেকশন আমরা আর টানছি না। তো কারেন্ট আউটপুট সার্কিটে কারেন্ট কি হতে চলেছে, এইভাবে কারেন্ট ফ্লো হতে চলেছে, ক্লিয়ার, বোঝা গেছে। তো আমরা যদি এর একটা ব্লক ডায়াগ্রাম দেখে থাকি, তো ব্লক ডায়াগ্রামে আমরা কিভাবে করতে চলেছি দেখো, এই ছিল আমাদের এনপিএন ট্রানজিস্টর, ক্লিয়ার। তো এই এনপিএন ট্রানজিস্টরকে কি করতে চলেছি, জাস্ট খালি কানেক্ট করব। তাহলে এটা ছিল বেস। আচ্ছা, এটা কি ধরনের কানেকশন করেছি বলো, এখানটাই দেখো এই ট্রানজিস্টরে কালেক্টর এবং ইমিটারের সাথে দুজনের কমন সাইড হচ্ছে কি বেস, কমন সাইড হচ্ছে বেস।
তাহলে এই ধরনের ট্রানজিস্টরকে আমরা বলবো কি কমন বেস ট্রানজিস্টর, কমন বেস এনপিএন ট্রানজিস্টর। ক্লিয়ার? কমন বেস এনপিএন ট্রানজিস্টর। তো আমরা এখানে বেসটাকে কি করেছি, এখানে যেমন আমরা কমন বেস বানিয়েছি, তো এখানে আমরা কমন বেস বানাতে চলেছি। তো বেস বানানোর জন্য তো এর সাথে একটা ব্যাটারি কানেকশন দেব, বেসের সাথে ইমিটারের একটা ব্যাটারি কানেকশন দিতে চলেছি। ক্লিয়ার? তো ইমিটারের সাথে এবং বেসের যে কানেকশন দেব সেটা হচ্ছে কি ফরওয়ার্ড বায়াস। তো ফরওয়ার্ড বায়াস হওয়ার জন্য এটাতে এন টাইপ, তো এখানে নেগেটিভ টার্মিনাল, আর এতে আমরা কি দেব পজিটিভ টার্মিনাল। আচ্ছা, কালেক্টরকে আমরা কি দেব, কালেক্টরকে আমরা কি দেব রিভার্স বায়াস, মানে ফলস কানেকশন। এটা হচ্ছে ট্রু কানেকশন, এটা হচ্ছে ফলস কানেকশন। তো ফলস কানেকশনকে এন টাইপে পজিটিভ টার্মিনাল আর পি টাইপকে নেগেটিভ টার্মিনাল। তো হয়ে গেল। তো এটা হচ্ছে আমাদের কি ভিইই আর এটা হচ্ছে আমাদের ভিসিসি। খতম। কারেন্ট ফ্লো এর ডিরেকশন আমরা পেয়ে গেছি। তো এইভাবে কারেন্ট ফ্লো হওয়া শুরু। ক্লিয়ার করা গেছে? বোঝা গেছে একদম? তো ইলেকট্রনের মোশন ক্লিয়ার হয়েছে এবং কারেন্টের মোশনও ক্লিয়ার হয়েছে। তো এটাকে আমরা কি বলবো, কি বলবো না কমন বেস, যেটাকে আমরা বলে থাকি সিবি, কমন বেস এনপিএন ট্রানজিস্টর, কমন বেস এনপিএন ট্রানজিস্টর। ক্লিয়ার? এক্ষেত্রে আমরা ছিল কমন বেস এনপিএন ট্রানজিস্টর, যা এটা হচ্ছে কি একটা ব্লক ডায়াগ্রাম। এটা হচ্ছে আমাদের ব্লক ডায়াগ্রাম, আর এটা হচ্ছে আমাদের সার্কিট ডায়াগ্রাম। এটা হচ্ছে আমাদের সার্কিট ডায়াগ্রাম। ক্লিয়ার? তো সার্কিট ডায়াগ্রাম এভাবে রাখতে পারো, এই জায়গাটায় তুমি এই সিম্বল দিয়েও রাখতে পারো, যেভাবে খুশি। তো বুঝতে গেলে এইভাবেই বুঝতে হবে তোমাকে। তো আই হোপ তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। তো আজকে এইটুকুই পর্যন্ত। বেস্ট অফ লাক, গুড আফটারনুন। স্টুডেন্টস, আজকে যেটা পড়াতে যাব সেটা হচ্ছে ট্রানজিস্টর ক্যারেক্টারিস্টিক্স। তো ট্রানজিস্টর ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে কি একটা প্র্যাকটিক্যাল। তো ক্যারেক্টারিস্টিক্স বলতে আমরা কি বুঝবো, যে ইনপুট এবং আউটপুট এবং ট্রান্সফার, এই তিনজনের গ্রাফ দেখব। একটা হচ্ছে ইনপুট ক্যারেক্টারিস্টিক্স বলতে কি বুঝবো না, ইনপুটের কারেন্ট এবং ইনপুটের ভোল্টেজের মধ্যে একটা গ্রাফ। আউটপুটের ক্যারেক্টারিস্টিক্স বলতে কি বুঝবো, আউটপুটের কারেন্ট এবং আউটপুট ভোল্টেজের গ্রাফ। এবং ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স বলতে আমরা বুঝবো কি না, কালেক্টর কারেন্ট এবং বেসের মধ্যে গ্রাফ। ইনপুট কারেন্ট, বেস মানে ইনপুট কারেন্টের মধ্যে গ্রাফ। আচ্ছা, তো ট্রানজিস্টরের ক্যারেক্টারিস্টিক্স বলতে আমরা তিনটে ক্যারেক্টারিস্টিক্স কে বুঝবো। কি ক্যারেক্টারিস্টিক্স? একটা হচ্ছে কি ইনপুট ক্যারেক্টারিস্টিক্স, একটা হচ্ছে আউটপুট ক্যারেক্টারিস্টিক্স, হয়েছে। আরেকটা হচ্ছে কি ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স। ক্লিয়ার? তো এই তিনটে ক্যারেক্টারিস্টিক্স কে বুঝতে গেলে তোমাকে আগে ট্রানজিস্টরটাকে ভালো করে বোঝা উচিত, যে ট্রানজিস্টর আমরা কি করতাম, সে এনপিএন হোক আর পিএনপি হোক, যে ট্রানজিস্টর হোক। তো এনপিএন ট্রানজিস্টরকে আমরা বেসিক্যালি চুজ করেছিলাম কেন না, এনপিএন ট্রানজিস্টরের এফিসিয়েন্সি খুব বেশি ছিল। তো একটা ট্রানজিস্টরের তিনটে সেকশন হয়ে থাকে, একটা ইমিটার, একটা বেস আর একটা কালেক্টর। তো ইমিটার হচ্ছে সেই সেকশন যেখানে ডোপিং এর মাত্রা কি হচ্ছে বেশি, কালেক্টর হচ্ছে সেই সেকশন যেখানে ডোপিং এর মাত্রা বেসের তুলনায় বেশি, কিন্তু ইমিটারের তুলনায় কম। দেখো, ইমিটার হচ্ছে সেইটা যেখানে ডোপিং এর মাত্রা বেশি, কালেক্টর হচ্ছে সেই পোরশন যেখানটায় ডোপিং এর মাত্রা বেসের তুলনায় বেশি এবং ইমিটারের তুলনায় কম, আর বেসের ডোপিং এর মাত্রা সবথেকে কম। ইভেন কালেক্টর সেকশনের সাইজ ইমিটার এবং বেসের তুলনায় সবথেকে বেশি। তো ইমিটার হচ্ছে কি মিডল পোরশনের মতো, সাইজ হচ্ছে তার মিডল পোরশনের মতো, যে কালেক্টরের থেকে কম, বেসের তুলনায় বেশি, এবং বেসের সাইজ হচ্ছে সবথেকে ছোট। তো একটা ট্রানজিস্টরকে আমরা এইভাবে কি করেছি, বানিয়ে নিয়েছি, যেখানটায় এটা ছিল কি এনপি, এটা ছিল পিএন। তার দুটো পিএন ডায়োডকে আমরা কি করেছিলাম জয়েন করেছিলাম, স্যান্ডউইচ করেছিলাম। তো স্যান্ডউইচ করে আমরা বানিয়েছিলাম কি এনপিএন ট্রানজিস্টর। তো এনপিএন ট্রানজিস্টরের মধ্যে ইনিশিয়ালি একটা ডিপ্লেশন লেয়ারের সৃষ্টি হয়ে আছে। তো ইনিশিয়ালি এটা হচ্ছে কি ইনিশিয়ালি একটা ডিপ্লেশন লেয়ার সৃষ্টি হয়ে আছে। তো ডিপ্লেশন লেয়ার কিভাবে সৃষ্টি হয়েছে আমি অলরেডি বলেছি।
তো এবারে আমরা কি করব, এই ট্রানজিস্টরকে কি করব, অ্যাক্টিভেট করব। ট্রানজিস্টরকে অ্যাক্টিভেট করার জন্য আমরা কি করব, অ্যাক্টিভেট করার জন্য আমরা কি করব না, অ্যাক্টিভেট করার জন্য ইমিটার এবং বেসকে, ইমিটারে যেহেতু ডোপিং এর মাত্রা বেশি সেহেতু নাম্বার অফ চার্জ ক্যারিয়ারের সংখ্যাও এখানটা বেশি, তো ইমিটার থেকে নাম্বার অফ চার্জ ক্যারিয়ারকে আমি ইমিট করতে চাই। কালেক্টর কি করবে, ওই নাম্বার অফ চার্জ ক্যারিয়ারকে একসেপ্ট করবে। তো ইমিটারকে আমরা কি করব, ইমিটারকে ফরওয়ার্ড বায়াসে যোগ করব। ইমিটারকে কি করব, ফরওয়ার্ড বায়াস, মানে যেটা এন টাইপ, তো এন টাইপের সঙ্গে নেগেটিভ টার্মিনাল, ব্যাটারির নেগেটিভ টার্মিনাল, আর পি টাইপ ব্যাটারির পজিটিভ টার্মিনাল আমি কি করলাম, যোগ করলাম। তো হয়ে গেল আমাদের ফরওয়ার্ড বায়াস। এবারে আমি কি করব, যে এখান থেকে যে ইলেকট্রন নির্গত হচ্ছে সেই ইলেকট্রনকে কালেক্টরকে কি করতে হবে, অ্যাকসেপ্ট করতে হবে। তো কালেক্টরকে আমি কি করব, পজিটিভ টার্মিনালের সাথে যুক্ত করে দেব। কালেক্টরকে কি করব, পজিটিভ টার্মিনালের সাথে যুক্ত করে দেব। তো এখান থেকে নির্গত নেগেটিভ নেচারের ইলেকট্রনকে পজিটিভ টার্মিনাল কি করবে, অ্যাকসেপ্ট করবে। ক্লিয়ার হচ্ছে? আচ্ছা, তো এটাকে আমরা কি বলে থাকি, যেহেতু ইমিটার সেকশনের সাথে কানেক্টেড সেহেতু আমরা একে বলে থাকি, এই ব্যাটারির ভোল্টেজটাকে আমরা ভিইই, যেহেতু এটা কালেক্টরের সাথে জয়েন সেহেতু আমরা একে বলবো ভিসিসি। আচ্ছা, এবারে কি করতে চলেছে না, এবারে যদি আমরা দেখি তো এই ব্যাটারি এবারে কি করবে, সামান্য ভোল্টেজ অ্যাপ্লাই করবে। তো সামান্য ভোল্টেজ অ্যাপ্লাই করার ফলে এখানে কি হবে, নেগেটিভ ডিরেকশনে ব্যাটারির ইলেকট্রিক ফিল্ড সৃষ্টি হবে, এর নেগেটিভ ডিরেকশনে, তার মানে পজিটিভ থেকে ব্যাটারির ইলেকট্রিক ফিল্ড এখানে সৃষ্টি হবে। তো ক্রমশ কি করবে, এই ডিপ্রেশন রিজিয়নকে ব্যাটারির ইলেকট্রিক ফিল্ড কি করবে, অপোজ করতে থাকবে। তো অপোজ করতে করতে যখনই ব্যাটারি ইলেকট্রিক ফিল্ড গেইন করে যাবে তখন ইলেকট্রন ফ্লো করা শুরু করে দেবে। তো ইলেকট্রন কোন টার্মিনাল থেকে শুরু করবে, ইমিটার থেকে বেসের দিকে। তো বেসে হোল থাকার ফলে কিছু পরিমাণ ইলেকট্রন এখানটা এসে ডিফিউজ হবে, আর ম্যাক্সিমাম ইলেকট্রন হোল থেকে কোথায় যাবে, বেস থেকে কোথায় যাবে, কালেক্টর জাংশন। কারণ এখানটায় এমনিতে সাইজ ছোট হওয়ার জন্য বেশি পরিমাণে ইলেকট্রন এখানে অলরেডি থাকতে পারবে না, এবং এখানে সাইজ বেশি হওয়ার জন্য এবং পজিটিভ টার্মিনালের সাথে যুক্ত হওয়ার ফলে বেশি পরিমাণের ইলেকট্রন, ম্যাক্সিমাম সংখ্যক ইলেকট্রন কালেক্টরে কি হবে, স্থানান্তরিত হবে। ক্লিয়ার হয়েছে? তো এই ছিল তাদের কার্যকারিতা। তো ইলেকট্রনের কি হচ্ছিল না, ইলেকট্রনের মোশন এদিকে হচ্ছিল, তো কারেন্টের মোশন আমরা কি পাবো না, কারেন্টের মোশন কোন দিকে পাবো, তার অপোজিট ডিরেকশনে আমরা কারেন্টের মোশন পেতে চলেছি, তার অপোজিট ডিরেকশনে আমরা তার কারেন্টের মোশন পাবো। ক্লিয়ার? তো এখানটা আমরা কি করেছিলাম, এখানটায় দেখেছিলাম কি না, ইমিটার এবং বেসের সাথে জয়েন, ইমিটার আর বেসের সাথে কে ছিল, ব্যাটারি। বেস আর কালেক্টরের সাথে কি ছিল, ব্যাটারি। তো কালেক্টর আর ইমিটারের দুটো কমন সেকশন কি ছিল, বেস। তার মানে এই ধরনের ট্রানজিস্টরটাকে আমরা কি বলবো, কমন বেস ট্রানজিস্টর, কমন বেস এনপিএন ট্রানজিস্টর। ক্লিয়ার? এনপিএন ট্রানজিস্টর। তো আমাদের সিলেবাসে যেটা রয়েছে সেটা হচ্ছে কি না, কমন ইমিটার ট্রানজিস্টর। তো কমন ইমিটার ট্রানজিস্টরের ক্ষেত্রে আমরা কি দেখব, ক্যারেক্টারিস্টিক্স লক্ষ্য করব। তো আমরা ট্রানজিস্টরকে আমরা বোঝার জন্য আমরা কি করে থাকি, ট্রানজিস্টর কিভাবে, তার সিম্বল কি হয়ে থাকে, যে একটা ট্রানজিস্টর, এই ট্রানজিস্টরের এটা একটা এনপিএন ট্রানজিস্টর। তো এনপিএন ট্রানজিস্টর, তো এই এনপিএন ট্রানজিস্টরে এটা হচ্ছে এন, এটা হচ্ছে পি, এটা হচ্ছে এন। ক্লিয়ার? তো এটা হচ্ছে বেস, আর যে কোনো একটা সাইডে মানে ইমিটার করে দেবো, যে কোনো একটা সাইডে আমি কালেক্টর করে দেবো। সাপোজ এটাকে ইমিটার করে দিলাম, এটাকে আমি কালেক্টর করে দিলাম। তো এবারে আমরা কি দেখতে পাচ্ছি, এই এনপিএন ট্রানজিস্টরের মধ্যে ইলেকট্রনের ফ্লো এর মোশন কোন দিকে হবে না, ইলেকট্রনের মোশন যেদিকে হবে তার অপোজিট ডিরেকশনে কি হবে, কারেন্টের মোশন। তো পজিটিভ টার্মিনাল থেকে নেগেটিভ টার্মিনালের দিকে কি যেতে থাকবে, কারেন্ট যেতে থাকবে। পজিটিভ পি ফর, আরে এরকম হিসাব করে মানোই না। তো পজিটিভ থেকে নেগেটিভ টার্মিনালের দিকে কি যেতে থাকবে, কারেন্ট যেতে থাকবে। সব সময় তীর চিহ্ন আমরা কোন সেকশনের মধ্যে রাখি, বেস আর ইমিটার সেকশনের মধ্যেই তীর চিহ্নটাকে বজায় রাখি। তো এটা একটা এনপিএন ট্রানজিস্টর। যদি পিএনপি আমাকে যদি বলতো, তো পিএনপি করলে আমরা কি করতাম না, এই হচ্ছে একটা ট্রানজিস্টর, এই হচ্ছে ট্রানজিস্টর, এটা হচ্ছে কালেক্টর, এটা হচ্ছে ইমিটার, এটা হচ্ছে বেস। তো পিএনপি এইটা হচ্ছে পি, এটা এন, এটা পি। ক্লিয়ার? তো এবারে আমরা কি করব, পি টু এন এর দিকে, এটা হচ্ছে ইমিটার, এটা হচ্ছে বেস। তাহলে বেস আর ইমিটারের মধ্যে তীর চিহ্ন আমরা এইভাবে ইউজ করব। তো আমরা এবারে দেখতে চলেছি কি ট্রানজিস্টরের ক্যারেক্টারিস্টিক্স, যে কিভাবে ট্রানজিস্টর কে আমরা প্র্যাকটিক্যালি আমরা ইউজ করে থাকি। ক্যারেক্টারিস্টিক্স মানে কি, এটা একটা প্র্যাকটিক্যাল। তো এই প্র্যাকটিক্যালটাকে কিভাবে আমরা বুঝবো, তো প্র্যাকটিক্যালটাকে বোঝার জন্য তোমাকে আগে একটা ব্লক ডায়াগ্রাম আঁকতে হবে। তো ব্লক ডায়াগ্রাম, ট্রানজিস্টর তো ফান্ডামেন্টাল জিনিস তৈরি হয়ে থাকে। তো ট্রানজিস্টরকে আমরা ব্লক ডায়াগ্রাম দেওয়ার জন্য এনপিএন ট্রানজিস্টরের
কোনটাকে আমরা কমন করব, যেহেতু আমাদের সিলেবাসে রয়েছে কমন ইমিটার, তো ইমিটারকে আমি কমন করব। যেমন এখানে আমি কি করেছিলাম, বেসটাকে কমন করেছিলাম, সেখানে আমি কি করব, কমন ইমিটার করব। তো আমি একটা বানিয়ে নিই আগে ব্লক ডায়াগ্রাম। তো এটা একটা এনপিএন ট্রানজিস্টর আমাদের খুব সুন্দর করে বানাতে চলেছি। আচ্ছা, তো যেহেতু ইমিটারকে আমি যেহেতু কমন করতে চাই, সেহেতু ইমিটারটাকে আমি কি করব, গ্রাউন্ড সারফেসের দিকেই রাখবো। তো এটা হচ্ছে আমাদের ইমিটার সেকশন, এটা হচ্ছে কালেক্টর সেকশন, আর এটা হচ্ছে আমাদের বেস সেকশন। তো ইমিটারকে যেহেতু আমি কমন করব, তো বেসের সাথে ইমিটারের মধ্যে একটা ব্যাটারি কানেকশন দেব, আর ইমিটারের সাথে কালেক্টরের একটা ব্যাটারি কানেকশন দেব। দিলেই কি হয়ে যাবে, কালেক্টরের সাথে ইমিটার কমন, বেসের সাথে ইমিটার কমন। আচ্ছা, তো ইমিটার কালেক্টরের সাথেও আছে, বেসের সাথেও আছে, তাহলে কমন হয়ে গেছে। তো এবারে বেসের সাথে আমি কি করতে চলেছি না, বেসের সাথে আমি একে কি করব না, ফরওয়ার্ড বায়াস করব। ক্লিয়ার, ফরওয়ার্ড বায়াসে লাগাবো। এর সাথে আমি কি করব, ফরওয়ার্ড বায়াসে লাগাবো। ক্লিয়ার, তো ফরওয়ার্ড বায়াসে লাগানোর জন্য আমি প্রথমে কি দেখব, ইনপুট ক্যারেক্টারিস্টিক্স। তো ইনপুট ক্যারেক্টারিস্টিক্স কি হয়ে থাকে, তো পাশেই দেখাই ইনপুট ক্যারেক্টারিস্টিক্স কি হয়ে থাকে। আমি এটা একটু ছোট করে নিই। তো ইনপুট ক্যারেক্টারিস্টিক্স কি হয়ে থাকে আগে, আচ্ছা, ইনপুট ক্যারেক্টারিস্টিক্স কি হয়ে থাকে না, ইনপুট ক্যারেক্টারিস্টিক কি হয়ে থাকে না, ইনপুট ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে কি না, গ্রাফ in between input current and input voltage। তো ইনপুট কারেন্ট আর ইনপুট ভোল্টেজের মধ্যে আমাকে কি ড্রয়িং করতে হবে, কি বানাতে হবে, গ্রাফ বানাতে হবে। তো ইনপুট কারেন্ট আর ভোল্টেজকে পরিমাপ করার জন্য অবশ্যই আমাকে কি করতে হবে, অ্যামমিটার আর ভোল্টমিটার লাগাতে হবে। তো ইমিটার থেকে এটা হচ্ছে কি আমাদের, এটা হচ্ছে একটা এনপিএন ট্রানজিস্টর, এটা হচ্ছে এন, এটা হচ্ছে পি, এটা হচ্ছে এন। তো এনপিএন ট্রানজিস্টরে আমরা কি দেখব, পি থেকে এন এর দিকে কি হতে আছে, কারেন্ট বানাচ্ছে। তো কারেন্ট যদি পি থেকে এন এর দিকে হয়ে থাকে, তো ইলেকট্রনের মোশন ট্রানজিস্টরের মধ্যে কোন দিকে, তার অপোজিট ডিরেকশনে। খেয়াল রাখুন। তো এবারে আমরা কি করতে চাই, যেহেতু ইমিটার থেকে সমস্ত ইলেকট্রনকে, আরে ইলেকট্রন বলতে আমরা কি, ওই চার্জ ক্যারিয়ার গুলোকে বোঝাতে চাইছি। তো ইলেকট্রন ওই চার্জ ক্যারিয়ার গুলোকে সব ইমিটার থেকে আমরা নির্গত করতে চাই। তো ইমিটার থেকে যদি মানে চার্জ ক্যারিয়ারকে নির্গত করতে চাই, তো ইমিটারকে আমাকে কোন বায়াসে রাখতে হবে, ফরওয়ার্ড বায়াস। তো ফরওয়ার্ড বায়াসে রাখার জন্য আমি কি করলাম, এখানটা একটা কি করলাম, একটা ব্যাটারি লাগিয়ে দেব। কি ব্যাটারি লাগাবো, ফরওয়ার্ড তাহলে ফরওয়ার্ড বায়াসে লাগাবো। তো ফরওয়ার্ড বায়াসে লাগানোর জন্য কি করব, না, ইমিটারকে আমি নেগেটিভ টার্মিনালে ইউজ করব, আর বেসকে আমি কি করব, পজিটিভ টার্মিনালে ইউজ করব। আচ্ছা, তো এটা হয়ে গেল কি না, ভিইই একটা ব্যাটারি। ক্লিয়ার। তো এবারে ইমিটার থেকে কি হতে আছে, নাম্বার অফ চার্জ ক্যারিয়ার কি হবে, নির্গত হবে। তো নাম্বার অফ চার্জ ক্যারিয়ার নির্গত হবে। তো আমি কি করব, তো নির্গত হওয়ার দরুন এখানটা কারেন্টের সৃষ্টি হবে। কারেন্টের সৃষ্টি হওয়ার জন্য ওই কারেন্ট কোন দিক দিয়ে পাস করবে, বেস দিয়ে পাস করবে। তো বেসের রেসপেক্টে আমি একটা কি করে দেব, অ্যামিটার ইউজ করব। আর একটা কি করব, ইনপুট ভোল্টেজকে পরিমাপ করার জন্য আমি একটা ভোল্ট মিটারও ইউজ করব। তাহলে এই ভোল্ট মিটার যেহেতু বেস আর ইমিটারের মধ্যে কানেক্ট করেছি, সেহেতু একে আমি নাম দিলাম ভিবি। ক্লিয়ার। আচ্ছা, তো আমাকে গ্রাফ যেহেতু বানাতে হবে, সেহেতু আমাকে কারেন্টকে কি করতে হবে, ভ্যারি করতে হবে। সেহেতু আমি একটা কি করলাম, ভেরিয়েবল রেজিস্ট্যান্স ইউজ করব, যেটা হচ্ছে আমাদের রিওস্ট্যাট। ক্লিয়ার। আচ্ছা, তো আমি একটা রিওস্ট্যাট ইউজ করেছি। এটা হচ্ছে আমাদের মানে ইমিটার জাংশনের সাথে যুক্ত মানে ব্যাটারি। আচ্ছা, তো এবারে আমি কি করব, আউটপুটও আমাকে দেখতে হবে। তো আউটপুটেও সিমিলারলি আমি কি বানিয়ে রাখলাম, আউটপুটের কারেন্টকে আমাকে মেজার করার জন্য আউটপুটে আমি কি করব, একটা অ্যামমিটার ইউজ করব। যে আউটপুট, এই অ্যামমিটারের সাহায্যে, যেহেতু আউটপুটে কে রয়েছে, কালেক্টর সবসময় ওই নাম্বার অফ চার্জ ক্যারিয়ারকে কি করবে, কালেক্ট করতে থাকবে। তো কালেক্ট করে কি করবে, আউটপুটে প্রেরণ করবে। তো আউটপুটে কিভাবে প্রেরণ করবে, আউটপুটের মধ্যে যে পরিমাণ কারেন্ট যাবে সেই পরিমাণে ও দিতে থাকবে। তো আউটপুটের রেসপেক্টে আমাকে কি করতে হবে না, একটা অ্যাডমিটার লাগাতে হবে, যেটাই হচ্ছে কালেক্টরের সাথে জয়েন্ট থাকে। আর কালেক্টরের সাথে কি করব, কালেক্টর আর ইমিটারের সাথে একটা কি করব,
না একটা ভোল্ট মিটার ইউজ করব, যেটাকে আমরা কি বলবো ভিসিই, যেহেতু কালেক্টর আর ইমিটারের মধ্যে জয়েন আছে সেহেতু ভিসিই। এবারে এই কালেক্টরকে কি করতে হবে, এই কালেক্টরকে কি করতে হবে, রিভার্স বায়াস দিতে হবে। কালেক্টরকে কি করব, রিভার্স বায়াস। তো রিভার্স বায়াস দেওয়ার জন্য আমি কি করলাম, কালেক্টরকে কি করব, পজিটিভ টার্মিনালের সাথে যোগ করব, আর ইমিটারকে আমরা কি করব, কালেক্টরকে পজিটিভ টার্মিনালকে আর ইমিটারকে নেগেটিভ টার্মিনালে জয়েন করে দিলাম। ক্লিয়ার? তো এটা আমাদের কি হয়ে গেল, ভিসিসি ব্যাটারি হয়ে গেল। তো ভিসিসি ব্যাটারি একটু নিচের দিকে এটাকে করি, কারণ আমাকে রিওস্টেট দেওয়ার আছে। আচ্ছা এই হয়েছে। এবারে আমি একটা কি করলাম, একটা রিওস্টেট দিলাম। কেন এখানটা আমি রিওস্টেট লাগিয়ে রাখলাম, এই কারণে যদি প্রয়োজনার্থে যদি আমার রেজিস্ট্যান্স যদি চেঞ্জ করতে হয় তো চেঞ্জ করব। তো এই রিওস্টেটটাকে আমি নাম দিলাম RH1 আর এই রিওস্টেটটাকে আমি নাম দিলাম RH2। এতটুকু ক্লিয়ার? আচ্ছা আচ্ছা, তো ইনপুট ক্যারেক্টারিস্টিক্সকে যদি আমাকে বুঝতে হয়, তাহলে আমি কি করব না, ইনপুটের কারেন্ট আর ইনপুটের ভোল্টেজের মধ্যে আমাকে চেক করাতে হবে। তো ইনপুটের কারেন্ট আর ইনপুটের ভোল্টেজ যদি আমাকে দেখতে হয় তো আমি কি করব না, এইটুকু দেখতে চাই যে ইনপুটের যদি সেকশনে যদি আমাকে দেখতে হয় তাহলে আমি কি করব, এই কালেক্টরের মধ্য দিক দিয়ে কোনো কারেন্ট আমি পাস করাতে চাইবো কি, আর যদিও পাস করেও যেন ওই কারেন্ট সর্বদাই কি থাকে, ফিক্সড থাকে, তবেই তো এর গ্রাফ আমি বাড়াতে পারবো। কারণ এখানটায় আমি ভোল্টেজ যেমন যেমন করে বাড়াবো তেমন তেমন করে ইলেকট্রনের মোশন হতে থাকবে। আর এই পাশে যদি আমি ফিক্সড করে রাখি তো এই পাশে কি হবে, একটা ফিক্সড অ্যামাউন্টের ইলেকট্রন যেতে থাকবে, কারণ সেই পরিমাণ ইলেকট্রন এই পাশে অ্যাবজর্ব হবে না। তো বেশি পরিমাণের কারেন্ট কি হবে, এই বেস দিয়ে পুনরায় আবার এই পাশে চক্কর কাটতে থাকবে। ক্লিয়ার হচ্ছে? তো ইনপুটের গ্রাফ যদি আমাকে দেখতে হয় তাহলে এই পোরশনে এই কালেক্টর পোরশনটাকে আমাকে কি করতে হবে, ফিক্সড করতে হবে। কালেক্টর পোরশনের কারেন্টকে ফিক্সড করতে হবে। কালেক্টর পোরশনের কারেন্টকে ফিক্সড করা মানে এখানকার ভোল্টেজকে ফিক্সড করা। ভোল্টেজ ফিক্সড করতে গেলে কি করে ফিক্সড করব না, ফিক্সড করব এই কারণে এইভাবে ফিক্সড করব, যেহেতু R = V/I হয়ে থাকে। তো কারেন্টকে যদি আমি ফিক্সড করে দিই তাহলে ভোল্টেজ ফিক্সড মানে রেজিস্ট্যান্স ফিক্সড। তার মানে এক শর্টে আমি বলতে পারি, যদি এই রিওস্টেটের সাহায্যে কার হেল্পে না RH2 এর হেল্পে যদি আমরা এখানটা একটা রেজিস্ট্যান্সকে রিওস্টেটের রেজিস্ট্যান্সকে কি করব, রিওস্টেটের রেজিস্ট্যান্সকে কি করব, কনস্ট্যান্ট করে দেব, ফিক্সড করে দেব। তো ফিক্সড করে দিলে আমরা কি দেখব না, এর মধ্য দিক দিয়ে একটা ফিক্সড অ্যামাউন্টের কারেন্ট যেতে আছে, তো ফিক্সড অ্যামাউন্টের ভোল্টেজ পাবো। তো আমি মানলাম কি না, প্রথমে এই আইসি এর মধ্য দিক দিয়ে ধরো কারেন্ট, আমি আইসি এর মধ্য দিক দিয়ে কারেন্ট আমি মানলাম যে 2 মাইক্রো অ্যাম্পিয়ারের কারেন্ট যাচ্ছে। আমি মানলাম যে আইসি এর মধ্য দিক দিয়ে 2 মাইক্রো অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে। আচ্ছা, তো এবারে আমি কি করতে চলেছি, মানে আইসি কি করতে পারে যে RH2 টাকে এমন ভাবে আমি ফিক্সড করেছি সে ম্যাক্সিমাম হলে 2 মাইক্রো অ্যাম্পিয়ারের কারেন্ট নিতে পারে, তার থেকে বেশি কারেন্ট সে তার মধ্য দিক দিয়ে পাস করবে না। ক্লিয়ার করে দিয়েছি? তো এবারে আমি কি করব, ইনপুট ক্যারেক্টারিস্টিক্স এর গ্রাফ দেখতে চাই। তো ইনপুট ক্যারেক্টারিস্টিক্স এর গ্রাফ কি করে পাবো না, সাপোজ আমি ধরলাম যে এই রেজিস্ট্যান্স, আরে এ তো সাপ্লায়ার্স, তো এই রিওস্টেটের সাহায্যে আমি কি করলাম, রিওস্টেটের রেজিস্ট্যান্সকে আমি কমালাম। তো রেজিস্ট্যান্স যদি আমি কমাই তাহলে কারেন্ট বাড়বে, কারণ R এর রেসপেক্টে I হচ্ছে কি ইনভার্সলি প্রপোর্শনাল। তো রেজিস্ট্যান্সকে যদি আমি কমাতে থাকি তো কারেন্ট বাড়তে থাকবে। তো কারেন্ট বাড়বে, তার মানে কি দেখলাম যে ইমিটার থেকে বেসের দিকে কে যেতে আছে, ইলেকট্রন যেতে আছে। তো ইমিটার থেকে বেসের দিকে ইলেকট্রন যাবে। তো কারেন্ট কোন দিকে যেতে থাকবে, তার অপোজিট ডিরেকশনে। ইমিটার থেকে বেসের দিকে ইলেকট্রন যাবে, তো কারেন্ট এদিকে করে যেতে থাকবে। কারেন্ট বেস থেকে ইমিটারের দিকে যেতে থাকবে। ক্লিয়ার করতে পেরেছি? তো কারেন্ট বেস থেকে ইমিটারের দিকে যেতে আছে, এতটুকু ক্লিয়ার? তো এবারে দেখো, তো এখানকার কারেন্টকে আমি ফিক্সড করে দিয়েছি। তো এখানে আমি কি করছি, রিওস্টেটের সাহায্যে এখানকার ভোল্টেজ আমি বাড়াতে আছি। তো ইনিশিয়ালি যখন ভোল্টেজ ছিল না, সাপোজ এর পাশে ভোল্টেজ কি ছিল, VB। তো ইনিশিয়ালি ভোল্টেজ কি ছিল না, এটা হচ্ছে IB। ক্লিয়ার? এটা হচ্ছে VB, এটা হচ্ছে IB। আচ্ছা, ইনিশিয়ালি ভোল্টেজ ধরো 0 ছিল, তখন IB = কত, 0। তো আমি ধীরে ধীরে কি করলাম, রিওস্টেটের রেজিস্ট্যান্স কমালাম। তো কারেন্ট ফ্লো স্টার্ট মানে ভোল্টেজ ধীরে ধীরে ইনক্রিজ করতে থাকবে। তো ভোল্টেজ যেমন করে ধীরে ধীরে ইনক্রিজ করবে
তো কারেন্ট তো ফ্লো হওয়া স্টার্ট করে দিচ্ছে, কিন্তু ওই কারেন্ট কি ফ্লো হবে তখন পর্যন্ত? কি মনে হয়? দেখো ভোল্টেজ যদি আমি এখানে ইনক্রিজ করতে থাকি, ভোল্টেজ যদি ইনক্রিজ করতে থাকি, তো ব্যাটারি ইলেকট্রিক ফিল্ড কি হবে? ইনক্রিজ করবে। তো ব্যাটারি ইলেকট্রিক ফিল্ড যদি ইনক্রিজ করে, তো ব্যাটারির ইলেকট্রিক ফিল্ড যদি ইনক্রিজ করতে থাকে, তো এখানে তো অলরেডি একটা ইলেকট্রিক ফিল্ড ডিপ্রেশন রিজিয়নের মধ্যে সৃষ্টি হয়ে আছে। এটা কি ছিল? এমিটার জাংশন। তো এমিটার জাংশনের মধ্যে অলরেডি একটা ডিপ্রেশন রিজিয়ন সৃষ্টি হয়ে আছে। তো যতক্ষণ পর্যন্ত ব্যাটারি ইলেকট্রিক ফিল্ড এই এমিটার জাংশনের ইলেকট্রিক ফিল্ডের তুলনায় বেশি না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত এই চার্জ ক্যারিয়ার গুলো এমিটার থেকে বেসের দিকে যেতে পারছে না। তার মানে আমি কি বুঝতে পারলাম? যে ভোল্টেজ বাড়ানো সত্ত্বেও তখন পর্যন্ত আইবির মধ্যে কোনো কারেন্ট ফ্লো হবে না। তাহলে আমি আরো ভোল্টেজ বাড়ালাম, ধরো 2 ভোল্ট করলাম, তখন পর্যন্ত কোনো কারেন্ট ফ্লো হলো না। 3 ভোল্ট করলাম, তখন পর্যন্ত কোনো কারেন্ট ফ্লো হলো না। 4 ভোল্ট করলাম, তখন আমি দেখলাম যে এই বেসের ইলেকট্রিক ফিল্ড এমিটার জাংশনের ইলেকট্রিক ফিল্ডকে ক্রস করে গেছে। তো এবারে আমরা কি দেখতে চলেছি? না ইলেকট্রনের মোশন হওয়া শুরু। তো ইলেকট্রনের মোশন হওয়ার ফলে আমরা কি দেখতে পাচ্ছি? না কিছু পরিমাণ ইলেকট্রন এই বেসে এসে পৌঁছাবে। তো বেসে এসে পৌঁছানোর পর ওই ইলেকট্রন কি হবে? পুনরায় বেস দিয়ে পাস করে যাবে। ওই ইলেকট্রন পুনরায় বেস দিয়ে পাস করে যাবে। স্যার কেন? না এই জিনিসটাই হচ্ছে কি, না এখানটায় আমি কি করে রেখেছি, এখানটায় এই সেকশনটা কার সাথে জয়েন্ট আছে? R(S)2 এর সাথে জয়েন্ট আছে। তো R(S)2 কে আমরা কি করে দিয়েছি? রেজিস্ট্যান্সটাকে কনস্ট্যান্ট করে দিয়েছি। R(S)2 কে কনস্ট্যান্ট করা মানে কি? না R(S)2 কে কনস্ট্যান্ট করা মানে IC কে কনস্ট্যান্ট করা, IC কে কনস্ট্যান্ট করা, তার মানে VCE কে কনস্ট্যান্ট করা। তো আমি R(S)2 টাকে যদি আমি খুব একটা উচ্চ রোধে যদি আমি একটা কনস্ট্যান্ট করি R(S)2 তে, তাহলে এর মধ্যে দিক দিয়ে কারেন্ট ফ্লো একদমই হবে না। তো এর মধ্যে দিক দিয়ে যদি আমি কারেন্ট ফ্লো নাই করে দিই, তো IC ইকুয়াল আমি 0 করে দেবো। যদি আমি হাই রেজিস্ট্যান্সে যদি একে যদি আমি রেখে দিই, তাহলে এর মধ্যে দিক দিয়ে আমরা কি দেখবো? এর মধ্যে দিক দিয়ে কোনো কারেন্ট ফ্লো হবে না। কেন? না এর রেজিস্ট্যান্স যদি আমরা বাড়িয়ে দিই, তখন আমরা কি দেখবো? না এখানকার পোটেনশিয়াল কি করবে? এই ব্যাটারিটা কি করবে? এই ব্যাটারিটা ইলেকট্রিক ফিল্ড কোন দিকে দিয়ে রেখেছে? না ইলেকট্রিক ফিল্ড এই কালেক্টর জাংশনের মধ্যে ইলেকট্রিক ফিল্ড যেদিকে, তো ব্যাটারিও সেই দিকে ইলেকট্রিক ফিল্ড সৃষ্টি করতে আছে। তো এবারে যদি এখানটায় যদি আমি ভোল্টেজ সেরকম রেজিস্ট্যান্স যদি আমি দিয়ে রাখি, তাহলে ইলেকট্রিক ফিল্ডও কি করবে? আরো বাড়বে। তো এখানটা আমরা ডিপ্রেশন রিজিয়নটাকে যদি বাড়িয়ে দিই, তো এই ইলেকট্রনগুলো এই মানে চার্জ ক্যারিয়ার গুলো আর কালেক্টরের মধ্যে পাস করতে পারবে না। ক্লিয়ার? তো সবথেকে সুবিধাজনক হবে কি R(S)2 টাকে খুব বেশি পরিমাণে বাড়িয়ে দাও। তো IC ইকুয়াল টু কত করে দিয়েছি? না এর মধ্যে দিতে কোনো কারেন্ট ফ্লো হবে না। তো IC ইকুয়াল টু আমরা এখানে যদি আমরা লিখি নো কারেন্ট, তো IC এর মধ্যে দিতে কোনো কারেন্ট ফ্লো হবে না। তো IC এর মধ্যে দিতে যদি কোনো কারেন্ট ফ্লো না হয়, সমস্ত এই চার্জ ক্যারিয়ার গুলো বেস দিয়ে পাস করতে থাকবে। তো বেস দিয়ে পাস করবে। তো বেস দিয়ে পাস করার ফলে আমরা কি দেখলাম? যখনই আমরা 4 ভোল্ট করলাম, তখনই বেস দিয়ে এবারে কারেন্ট ফ্লো করা শুরু করেছে। তো এই বেস দিয়ে এবারে কারেন্ট ফ্লো করা শুরু করবে, বেস দিয়ে কারেন্ট ফ্লো, কারণ IC দিয়ে আমি কোনো কারেন্ট ফ্লো করতে চাই না। তো তারপরে যদি আমি এরকম করে যদি বাড়াতে থাকি, তো আরো কারেন্ট বাড়বে, আরো বাড়াতে থাকলে আরো কারেন্ট বাড়বে। তাহলে IB তে আমরা কি কারেন্ট পাবো? না মাইক্রো অ্যাম্পিয়ারে কারেন্ট পাবো। আর VB তে আমরা ভোল্টেজ বৃদ্ধি করতে আছি। তো ইনিশিয়ালি আমরা কি দেখতে পাচ্ছিলাম? না ইনিশিয়ালি কোনো কারেন্ট ফ্লো হচ্ছিল না। কেন? না ইনিশিয়ালি IB কারেন্ট 0 হওয়ার মূল কারণ হচ্ছে কি, না এমিটার জাংশনের মধ্যে ডিপ্লেশন রিজিয়ন ইনিশিয়ালি সৃষ্টি হয়েছিল। ব্যাটারির দ্বারা ওই ইলেকট্রিক ফিল্ড যতক্ষণ পর্যন্ত অপোজ না হচ্ছিল, ততক্ষণ পর্যন্ত চার্জ ক্যারিয়ার গুলো ইমিটার থেকে বেশি আসতে পারছিল না, তো কারেন্ট ফ্লো হচ্ছিল না। ইমিটার থেকে বেশি আসতে পারছিল না কে? ইলেকট্রন, তো কারেন্ট ফ্লো হতে পারছিল না। তো যখনই আমরা দেখলাম যে ডিপ্লেশন রিজিয়নের ইলেকট্রিক ফিল্ডের তুলনায় ব্যাটারি ইলেকট্রিক ফিল্ড গেইন করে গেছে, তখনই কারেন্ট ফ্লো করা শুরু করেছে। তাহলে এতদূর পর্যন্ত গেইন করতে টাইম গেছে, তারপরে গিয়ে কারেন্ট ফ্লো হচ্ছে। তাহলে আমরা কি দেখতে চলেছি? না তাহলে আমরা দেখতে চলেছি কি, না এদের গ্রাফ কেমন হবে? না এদের গ্রাফ দেখো এই। তাহলে ইনিশিয়ালি এদিকে আমরা কি নিলাম? এদিকে আমরা নিলাম IB, এদিকে আমরা নিলাম VBE। ক্লিয়ার? তো গ্রাফ প্রথমে আমরা কি দেখবো? না প্রথম দিকে কোনো কারেন্ট পাচ্ছিলাম না, ভোল্টেজ আমরা বাড়াচ্ছিলাম। তো ইনিশিয়ালি 0 ছিল, তারপরে ভোল্টেজ বাড়তে এক সময় কি হচ্ছে? এক সময় কি পেলাম? কারেন্ট পেলাম। তাহলে এতদূর পর্যন্ত ইলেকট্রিক ফিল্ডকে অপোজ করতেই ভোল্টেজ ব্যয় হয়ে গেছে। ক্লিয়ার? তো সিমিলারলি আমরা যদি R(S)2 টাকে একটু যদি কমাতাম, নাহলে R(S)2 টাকে যদি একটু কমাই, তাহলে কমালে আমি কি দেখবো? যে কিছু পরিমাণ ইলেকট্রন এতে পাস করে গেছে, তাহলে সম্পূর্ণরূপে ইলেকট্রন এদিকে পাস করে গেছিল। তাহলে এদিক দিয়ে আর ইলেকট্রন আসতে পারছিল না। তো আরো আমি ভোল্টেজ বাড়ালাম, বোঝাতে পারিনি?
দেখো সাপোজ ধরো এখানটায় ধরো আমি কিছু রেজিস্ট্যান্স কমিয়ে নিয়েছি। তো কিছু রেজিস্ট্যান্স কমানোর জন্য আমি কি দেখতে পাবো না কালেক্টর এবারে কিছু পরিমাণ কারেন্ট অ্যাবজর্ব করার ক্ষমতা পেয়ে গেছে। তো এখান থেকে আমি ভোল্টেজ বাড়াচ্ছি। তো আমি কি করেছি সেকেন্ড আমি বলি, এবারে সেকেন্ড আমি কি করলাম, সেকেন্ড আমি আইসি কে চেঞ্জ করলাম। সেকেন্ড আমি এখানটা আলাদা কালি দেখি, আইসি চেঞ্জ মানে R⁴ টাকে আমি চেঞ্জ করেছি, R⁴ কে কি করেছি চেঞ্জ করেছি, R⁴ টাকে চেঞ্জ করার জন্য আইসি চেঞ্জ হয়েছে। সাপোজ আমি ধরলাম একটা সার্টেন একটা কারেন্ট তার মধ্যে দিক দিয়ে যেতে পারবে। তো চেঞ্জ করলাম, তার মানে কিছু পরিমাণ কারেন্ট কি হবে, কিছু পরিমাণ কারেন্ট যাবে। ক্লিয়ার? কিছু পরিমাণ কারেন্ট তার মধ্যে দিক দিয়ে যাবে। আচ্ছা, এবারে আমি কি দেখতে চলেছি, তো কিছু পরিমাণ কারেন্ট যদি যায়, তাহলে এখান থেকে যে পরিমাণ ইলেকট্রন এখান থেকে পাস করলো, তো সেই পরিমাণ ইলেকট্রন কি হলো পুরোপুরি রূপে অ্যাবজর্ব করে গেল। তো আমি কি দেখতে পেলাম যে প্রথমে আমি ভোল্টেজ বাড়িয়েছিলাম, তো প্রথমে ভোল্টেজ বাড়ালাম, ভোল্টেজ আর 0 ছিল, তো কারেন্ট 0 ছিল। তারপরে আমি বাড়ালাম, তো বাড়াতে আমি কি দেখলাম, ততক্ষণ বাড়তে থাকলো যতক্ষণ পর্যন্ত ইলেকট্রনের। তো এবারে আমরা কি দেখতে চলেছি যে এই বেসের মধ্য দিয়ে কারেন্ট ফ্লো হবে। বেসের মধ্য দিয়ে কারেন্ট ফ্লো হবে কি করে না, তখনই ফ্লো হবে যখনই এই ব্যাটারির পোটেনশিয়ালের জন্য, এই ব্যাটারির ভোল্টেজের জন্য কি দেখবো না এখানকার ডিপ্রেশন রিজিয়নের ইলেকট্রিক ফিল্ডকে এই ইলেকট্রিক ফিল্ড কি করবে, ব্যাটারি ইলেকট্রিক ফিল্ড কি করবে না অপোজ করে দেবে। অপোজ করে দিলে ইলেকট্রনের মোশন হবে। তো ইলেকট্রনের মোশন হওয়া সত্ত্বেও কি দেখবো না ইলেকট্রনের মোশন হওয়া সত্ত্বেও তখনও পর্যন্ত বেসের মধ্য দিক দিয়ে কোনো ইলেকট্রনের মোশন হয়নি। কেন না R⁴ কে চেঞ্জ করে আমি এখানটায় কিছু পরিমাণ কারেন্টকে একসেপ্ট করার ক্ষমতা আমি বাড়িয়ে নিয়েছি। তো এখানকার একসেপ্ট করার ক্ষমতা যদি আমি বাড়িয়ে নিয়ে থাকি, তখন কি দেখবো এই কালেক্টর ওই পরিমাণ ইলেকট্রনকে কি করবে অ্যাবজর্ব করে নেবে। তো অ্যাবজর্ব যদি করে নেয় তো বেসের মধ্য দিক দিয়ে কোনো ইলেকট্রন পাস করবে না, কোনো ইলেকট্রন পাস না করলে কোনো কারেন্ট পাবো না। তো কোনো কারেন্ট আমরা তখন কিন্তু পাচ্ছি না। আচ্ছা, আমি আরো ভোল্টেজ বাড়ালাম, তখন তাহলে আমরা কি দেখতে চলেছি 4 ভোল্টে আমি কি দেখলাম ডিপ্লেশন রিজিয়ন এখানে কিন্তু শেষ। আর ভিসিসি কে আমি কি করেছিলাম চেঞ্জ করেছিলাম, যার জন্য এখানকার ডিপ্লেশন রিজিয়ন কিছুটা পরিমাণ শর্টেজ হয়ে গেছে। কারণ ইলেকট্রিক ফিল্ডকে আমি কি করেছি, এই ইলেকট্রিক ফিল্ডকে আমি কি করেছি কম করে দিয়েছি। কারণ কম করেছি কিভাবে না R⁴ টাকে চেঞ্জ করে, R⁴ টাকে আমি চেঞ্জ করে আমি কি করেছি এখানটায় আমি কি করে দিয়েছি কিছু পরিমাণ ইলেকট্রিক ফিল্ড আমি কি করেছি কম করে দিয়েছি। তাহলে কম পরিমাণে সাপোর্ট করছিল। আচ্ছা, তো R⁴ কে চেঞ্জ করার ফলে আমরা কি দেখতে পাচ্ছি না চেঞ্জ করার ফলে এই কিছু পরিমাণ কারেন্ট একসেপ্ট করবে। তো কিছু পরিমাণ কারেন্ট যদি একসেপ্ট করে, যে পরিমাণ কারেন্ট ইমিটার থেকে নির্গত হয়ে যাচ্ছে, আইবি পরিমাণ কারেন্ট নির্গত হয়ে যাচ্ছে, তো এই আইবিতে আমি কারেন্ট কখন পাবো না তখনই পাবো যে ইমিটার থেকে সম্পূর্ণরূপে কারেন্ট কি হচ্ছে এই পাশ দিয়ে কি হচ্ছে কিছু পরিমাণ কারেন্ট চলে যাচ্ছে। কারণ আমরা কি করেছি আমরা রেজিস্ট্যান্স কমিয়ে দিয়েছি, তো কারেন্ট এই পাশ দিয়ে চলে যাচ্ছে। এই পাশ দিয়ে কি হচ্ছে চলে যাচ্ছে ইলেকট্রন কারেন্ট গুলো এই পাশ দিয়ে চলে যাচ্ছে, বা ইলেকট্রন এই পাশ দিয়ে গিয়ে অ্যাট্রাক্টেড হচ্ছে যে পাশ দিয়ে খুশি, ভাবতেই পারো। তাহলে যখনই আমি 4 ভোল্ট করেছি তখন কি পেলাম কারেন্ট আমি কত পেলাম 0। 5 ভোল্ট করলাম আইবি কারেন্ট 0 পেলাম, 6 ভোল্ট করলাম আইবি কারেন্ট 0 পেলাম। 7 ভোল্ট করলাম আইবির কারেন্ট এবারে 1 পেলাম। কেন না এবারে 1 পেলাম এই কারণে না যে পরিমাণ কারেন্ট একসেপ্টেড করার ছিল, যে পরিমাণ ইলেকট্রনকে একসেপ্টেড করার ছিল সে সম্পূর্ণরূপে এবারে একসেপ্টেড করে নিয়েছে। তার থেকে বেশি সে আর একসেপ্টেড করতে পারবে না। কিন্তু ইমিটারে ভোল্টেজ বাড়ানোর ফলে আমি কি করছি চার্জ ক্যারিয়ারকে ইনক্রিজ করতে আছি। তো এক সময় আমি কি দেখতে পাবো না দেখতে পাবো এ আর সেই পরিমাণ যে পরিমাণ এর তখন কনস্ট্যান্ট, যে এর মধ্যে দিক দিয়ে যে পরিমাণ যাওয়ার উচিত সেই পরিমাণ যাচ্ছে, বাকিগুলো বেস দিয়ে পাস করতে থাকবে, ইলেকট্রন বেস দিয়ে পাস করবে, তার অপোজিট ডিরেকশনে কারেন্ট পাবো। ক্লিয়ার করতে পেরেছি? তো তখনই আমরা কি দেখলাম যে পরিমাণ অ্যাকসেপ্টেড করার আছে করে নিল, তারপরে গিয়ে ইলেকট্রন বেস দিয়ে পাস করলো, বা এখানে ইলেকট্রন কোন দিক দিয়ে পাস করছে বেস দিয়ে পাস করছে। তো বেস দিয়ে যখনই পাস করবে কারেন্টের দিক দিয়ে পাস করবে। ক্লিয়ার করতে পেরেছি? তো 7 ভোল্ট যখন হলো তখনই আমি কি দেখতে পেলাম না বেসের মধ্য দিক দিয়ে কারেন্ট এবারে পাস করা শুরু করলো। ক্লিয়ার? আর তখন আইসির মধ্য দিক দিয়ে কোনো কারেন্ট পাস করছে না। তো তখন আমি কি দেখবো 8 ভোল্টে গিয়ে আবার কারেন্ট আমরা পাবো, 9 ভোল্টে গিয়ে আবার কারেন্ট বাড়তে থাকবে। ধীরে ধীরে তার কেন বাড়তে যাচ্ছে
না এ তো আর কোনো কালেক্টর তো আর কোনো কারেন্ট অ্যাকসেপ্টেড করবে না, সে তো তখন স্যাচুরেশন পয়েন্টে পৌঁছে গেছে। তাহলে এই পোরশনগুলোতে দিকে দেখছিলাম তার তখনও পর্যন্ত খিদে ছিল যে কারেন্ট সে অ্যাকসেপ্টেড করতে পারছে না। আমি এখানে ভোল্টেজ বাড়াচ্ছিলাম, কালেক্টর কি করছে কারেন্ট অ্যাকসেপ্টেড করছে, আমি ভোল্টেজ বাড়াচ্ছি, কালেক্টর কারেন্ট অ্যাকসেপ্টেড করতে আছে। তো ততক্ষণ অ্যাকসেপ্টেড করতে পারবে যতক্ষণ এর পেট ভর্তি না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত কালেক্টর কারেন্ট অ্যাকসেপ্টেড করতে থাকবে। তো আমি এখানেও বাড়াতে আছি, বাড়াতে 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 এর পেট ভর্তি হয়ে গেছে, এর কারেন্ট কি করবে অ্যাকসেপ্ট, আর ইলেকট্রন অ্যাকসেপ্টেড করবে না, কারেন্ট ফ্লো করাবে না। তো সমস্ত কারেন্ট তখন কি হবে, সমস্ত কারেন্ট তখন ইমিটারের মধ্যে দিক দিয়ে পাস করতে থাকবে। তো এক সময় আমরা কি দেখতে পেয়েছিলাম না 7 ভোল্টে গিয়ে আবার কারেন্ট পেয়েছিলাম। তো আগের ক্ষেত্রে আমরা দেখেছিলাম কি না, আগের ক্ষেত্রে দেখেছিলাম 4 ভোল্টে কারেন্ট পেয়েছিলাম, এই ক্ষেত্রে আমরা কি দেখলাম 7 ভোল্টে আমরা গিয়ে কারেন্ট পাচ্ছি। তো আমরা সেকেন্ড যদি আমরা গ্রাফ টানতে চাই তাহলে ইনিশিয়াল তো 0 ছিল, তো কালেক্টরের কিছু পরিমাণ খিদার জন্য ভোল্টেজের কালেক্টরের কিছু পরিমাণ খিদার জন্য কিছু পরিমাণ কারেন্ট কালেক্টরের মধ্যে দিয়ে পাস করে গেছে। তাহলে কালেক্টর এবারে স্যাচুরেশন পয়েন্টে পৌঁছে গেছে, স্যাচুরেশন পয়েন্টে পাওয়ার পর এবার বেস দিয়ে আবার পুনরায় কারেন্ট ফ্লো করা শুরু করেছে। এবারে বেস দিয়ে কি হয়েছে কারেন্ট ফ্লো করা শুরু করেছে। ক্লিয়ার করতে পেরেছি? তাহলে এটা হচ্ছে কি সেকেন্ড গ্রাফ। এটা এই সেকেন্ড গ্রাফটা কি করে এলো না, আইসি কে যদি আমি চেঞ্জ করি, আইসি কে চেঞ্জ করব কিভাবে, আইস2 টাকে যদি আমি চেঞ্জ করি তবেই আমরা আইসি চেঞ্জ করতে পারবো। তো আইসি চেঞ্জ হলে পুনরায় আবার আইবি ভ্যালু চেঞ্জ হতে হবে। আরো যদি আমরা চেঞ্জ করি তাহলে আমরা দেখতে পাবো যে আরে মানে এই আইস2 টাকে যদি আরো আমরা কমিয়ে দিই তাহলে কমিয়ে দিলে কারেন্ট আরো বাড়বে, তো কারেন্ট এই পাশে আরো অ্যাকসেপ্টেড হতে থাকবে, তখন আরো পরে গিয়ে আমরা কারেন্ট পেতে থাকবো আইবির মধ্যে। তাহলে এই হচ্ছে কি ইনপুট কারেন্ট এবং ইনপুট ভোল্টেজের মধ্যে গ্রাফ। ক্লিয়ার? তো এটাই হচ্ছে ইনপুট ক্যারেক্টারিস্টিক্স। আউটপুট ক্যারেক্টারিস্টিক্স কি করব, একদম আউটপুট ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে কি, আচ্ছা আউটপুট ক্যারেক্টারিস্টিক্স, এরপর আমরা কি দেখতে চলেছি আউটপুট ক্যারেক্টারিস্টিক্স। তো আউটপুট ক্যারেক্টারিস্টিক্স কি বলতে চাইছি না, আউটপুট ক্যারেক্টারিস্টিক্স বলতে চাইছি না গ্রাফ ইন বিটুইন output current and output voltage। তাহলে কার মধ্যে বানাতে বলেছে, আউটপুট কারেন্ট আর আউটপুট ভোল্টেজের মধ্যে আমাকে গ্রাফ বানাতে বলেছে, তবেই হয়ে যাবে আমাদের কি আউটপুট ক্যারেক্টারিস্টিক্স। ক্লিয়ার? আউটপুট ক্যারেক্টারিস্টিক্স। তো আউটপুট ক্যারেক্টারিস্টিক্স কে আমরা কি করব, দেখো ইজিলি ভাবার চেষ্টা করো আউটপুট ক্যারেক্টারিস্টিক্স। তো আউটপুটটাকে যখনই আমি দেখতে চাইবো তখন ইনপুটের কারেন্টকে আমাকে কি করতে হবে, ফিক্সড করতে হবে। ক্লিয়ার? আউটপুট কারেন্টটাকে যদি আমি দেখতে, যখন আমি ইনপুট দেখছিলাম তখন আউটপুটটাকে ফিক্সড করেছিলাম, যখন আমি আউটপুট দেখবো তখন ইনপুটটাকে ফিক্সড করব। তো ইনপুটটাকে ফিক্সড করতে গেলে কি করতে হবে, RH1 কে ফিক্সড করতে হবে। ছোট ছোট টার্ম, RH1 কে কি করব, ফিক্সড করব। RH1 কে কি করব, ফিক্সড করব। আমি মানলাম RH1 কে ফিক্সড, আচ্ছা আমি নেব RH1 কে ফিক্সড করা মানে IB কি হচ্ছে ফিক্সড। তো IB ফিক্সড হওয়া মানে VBE ফিক্সড। তাহলে শর্টে আমরা কি বলতে পারি না VBE ফিক্সড। ক্লিয়ার? যেখানটায় এখানে কি ছিল VCE ফিক্সড ছিল, এখানে কি হচ্ছে না VBE ফিক্সড। ক্লিয়ার? কনস্ট্যান্ট করে দিয়েছি। আচ্ছা, তো RH1 এর কোন একটা সার্টেন ভ্যালুর জন্য IB এর মধ্য দিক দিয়ে কোন একটা কারেন্ট যাচ্ছে, ধরো IB এর মধ্য দিক দিয়ে কারেন্ট যাচ্ছে 2 মাইক্রো অ্যাম্পিয়ার। IB এর মধ্য দিক দিয়ে কোন একটা কারেন্ট যাচ্ছে 2 মাইক্রো অ্যাম্পিয়ার। আচ্ছা, তো IB এর মধ্য দিক দিয়ে কোন একটা কারেন্ট যাচ্ছে 2 মাইক্রো অ্যাম্পিয়ার। তো এ পাশ দিয়ে কারেন্ট আমরা কি পেতে চলেছি, মোশন করছে। তো এই কারেন্টকে আমাকে কি করতে হবে, যে 2 মাইক্রো অ্যাম্পিয়ার কারেন্ট পাচ্ছি সেই 2 মাইক্রো অ্যাম্পিয়ারকে আমি কালেক্টরে কি করতে চাই, অ্যাকসেপ্টেড করতে চাই। তো কালেক্টরকে যদি আমাকে অ্যাকসেপ্টেড করতে হয় তো RH2 টাকে একদম কি করে দেব, 0 করে দেব। তো সম্পূর্ণরূপে কারেন্ট কি হবে, অ্যাকসেপ্টেড হওয়া শুরু করে দেবে। ক্লিয়ার হচ্ছে? বোঝা গেছে? তো RH1 কে ফিক্সড করে দিয়েছি। RH1 থেকে আমি কি করব, কেবলমাত্র 2 মাইক্রো অ্যাম্পিয়ারের কারেন্ট এর মধ্যে যেতে পারে, এর থেকে বেশি কিন্তু যেতে পারে না। তো এর মধ্যে থেকে কারেন্ট কোথা থেকে আসবে, ইমিটারকে ফরওয়ার্ড বায়াসে রাখবো, ইমিটার যে পরিমাণ কারেন্ট দেবে সেই পরিমাণই পাবো। ইমিটার যে পরিমাণ, যেহেতু এখানটা RH1 কে ফিক্সড করে আমি VB কে ফিক্সড করে দিয়েছি, এই VE টাকে ফিক্সড করে দিয়েছি, তার মানে এখানটা একটা নির্দিষ্ট মানের কারেন্ট আমরা পাবো, একটা নির্দিষ্ট মানের কারেন্ট পাবো। আচ্ছা, তো আমি কালেক্টরের দ্বারা কি করব, তাকে আমি অ্যাকসেপ্টেড করাতে চাইবো। ঠিক আছে? তো আউটপুট ক্যারেক্টারিস্টিক্স বুঝতে গেলে আমাকে কি করতে হবে, গ্রাফ টানতে হবে কার মধ্যে, আউটপুট কারেন্ট আর আউটপুট ভোল্টেজ। আচ্ছা, তো আউটপুট কারেন্ট হচ্ছে কি IC। আগে নিজেরা বোঝার চেষ্টা করো, IC টাকে পরে লিখি। তো
আগে ভোল্টেজ নিলাম ভিসিই, আর এর পাশে আমি কি করলাম আইসি। আচ্ছা ঠিক আছে, এবারে বোঝার চেষ্টা করো। এবারে যখন রিওস্টেট হাই রেজিস্ট্যান্সে ছিল তখন কোনো কারেন্ট পাচ্ছিলাম না, তার মানে তার ভোল্টেজ বেশি, আউটপুটে কোনো কারেন্ট পাচ্ছিলাম না, কিন্তু এ নির্দিষ্ট মানের একটা ভোল্টেজ সাপ্লাই করতে আছে। আচ্ছা এবারে রিওস্টেটের ধীরে ধীরে আমি রেজিস্ট্যান্স কমাতে আছি, ভোল্টেজ কি হচ্ছে ধীরে ধীরে, ভোল্টেজ কি হতে থাকবে ধীরে ধীরে, আরে রেজিস্ট্যান্স কমালে ভোল্টেজ কি হবে কমতে থাকবে, বুঝতে পেরেছি? কারেন্ট কি হতে থাকবে ইনক্রিজ করতে থাকবে। আচ্ছা তো কারেন্ট ইনক্রিজ করা মানে ভোল্টেজ ইনক্রিজ করা, ক্লিয়ার হচ্ছে? কারেন্ট ইনক্রিজ করা মানে ভোল্টেজ ইনক্রিজ করা। তো আমি ধীরে ধীরে কি করলাম, ভিসি এর ভ্যালুকে আমি কি করলাম ইনক্রিজ করলাম। তো ভিসি এর ভ্যালুকে ইনক্রিজ করার ফলে আমি কি দেখলাম এর অ্যাকসেপ্টেড করার ক্ষমতা বেড়ে গেছে। এর অ্যাকসেপ্টেড, আরে যতটুকু অ্যাকসেপ্ট করার ক্ষমতা আছে, যতটুকু অ্যাকসেপ্ট করার ক্ষমতা রয়েছে সেই পরিমাণ তো অ্যাকসেপ্ট করবে। আমি মানলাম ইনিশিয়ালি সে 0.5 মাইক্রো অ্যাম্পিয়ারের কারেন্ট অ্যাকসেপ্টেড করলো, তারপরে আমি 2 ভোল্ট করলাম, তার মানে এর মধ্য দিক দিয়ে অ্যাকসেপ্টেড করার ক্ষমতা যত বেশি বাড়বে তত কারেন্ট পাবো, কোথায় বোঝা গেছে? তো আমি 2 ভোল্ট আমি করলাম, তো 2 ভোল্ট করতে আর এই রিওস্টেটটাকে চেঞ্জ করে করে আমি কি করব 2 ভোল্ট করব। তো 2 ভোল্ট করতে আমি এখানে পেলাম ধরো 1 মাইক্রো অ্যাম্পিয়ার, আগেটা কত ছিল 0.5 মাইক্রো অ্যাম্পিয়ার। তো 2 ভোল্ট করতে 1 মাইক্রো অ্যাম্পিয়ার, 3 ভোল্ট করতে 1.5 মাইক্রো অ্যাম্পিয়ার, 4 ভোল্ট করতে 2 মাইক্রো অ্যাম্পিয়ার, ক্লিয়ার? তো এখানটায় দেখো যখনই আমি আরএস2টাকে চেঞ্জ করে করে 4 ভোল্টে পৌঁছেছি তখন সে কিন্তু আইবির সমস্ত কারেন্টগুলোকে অ্যাকসেপ্টেড করা শুরু করে দিয়েছে, সমস্ত কারেন্টকে অ্যাকসেপ্টেড করা শুরু করে দিয়েছে, যতগুলো নাম্বার অফ চার্জ ক্যারিয়ার যে পরিমাণ ছিল সে সম্পূর্ণরূপে অ্যাকসেপ্টেড করছে। আচ্ছা এরপরে যদি আমি ভিসি কে যদি আরো বাড়াই, নাম্বার অফ চার্জ ক্যারিয়ার তো আর বাড়বে কি, কোত্থেকে আসবে? নাম্বার অফ চার্জ ক্যারিয়ার আর বাড়বেই না, কেন না এখানে তো আমার ফিক্সড অ্যামাউন্টের নাম্বার অফ চার্জ ক্যারিয়ার চলছে। তো নাম্বার অফ চার্জ ক্যারিয়ার ইমিট হওয়ার আছে কোত্থেকে, ইমিটার থেকে। তো যে পরিমাণ নাম্বার অফ চার্জ ক্যারিয়ার ইমিট করবে সেই পরিমাণ তো কালেক্টরে গিয়ে পৌঁছবে। তাহলে এর কাছে যদি আর নাম্বার অফ চার্জ ক্যারিয়ার যদি নাই থাকে তাহলে এ আবার নাম্বার অফ চার্জ ক্যারিয়ার কোত্থেকে পাবে, কে কালেক্টর কোত্থেকে পাবে, কোথা থেকে পাবে না। তো আমি যদি আরো বাড়াই তাহলে সেই পরিমাণই থাকবে। তার মানে কি যে আমি এরপরে যদি ভোল্টেজ বাড়াইও তো কারেন্ট আমি আর বাড়াতে পারবো না। কারেন্ট এই পজিশনে কি চলে এসেছে, ফিক্সড চলে এসেছে, এই পজিশনে স্যাচুরেশন মোডে চলে এসেছে। এখানে আমি কারেন্ট কোনো মতেই বাড়াতে পারবো না। তো এক সময় ভোল্টেজ বাড়িয়ে দেখছিলাম আউটপুটের কারেন্টও বাড়ছিল, কারণ অ্যাকসেপ্টেড করার ক্ষমতার উপরে নির্ভর করছিল তার কারেন্ট। তো এক সময় সে সমস্ত কারেন্ট অ্যাকসেপ্টেড করে নিয়েছে, আর আমি কিন্তু এবারে কারেন্ট বাড়াতে পারবো না, কারণ এখানটায় আর নাম্বার অফ চার্জ ক্যারিয়ারের আর নাই। তো গ্রাফ আমি কি দেখবো, তখন আমরা গ্রাফ দেখতে পাবো। এইখানটায় গ্রাফটা দেখো, এই সাইডে করি, তো সাইডে করি। তো এদিকে আমি করলাম আইসি, এদিকে আমি করলাম ভিসিই। তো ভিসিই আমি কিভাবে চেঞ্জ করেছি, আরএস2 কে চেঞ্জ করে। তাহলে ভিসিই আমি যখনই চেঞ্জ করছিলাম তখন ভিসিই যখন 0 ছিল কালেক্টর কারেন্ট 0, তো অ্যাকসেপ্টেড করার ক্ষমতা আমি বাড়িয়েছি, আইসিও বেড়েছে। তো এক সময় সম্পূর্ণরূপে কি করেছিল, এক সময় সম্পূর্ণরূপে সমস্ত নাম্বার অফ চার্জ ক্যারিয়ারকে অ্যাকসেপ্ট করছিল, তো ম্যাক্সিমাম কারেন্ট তখন আমরা পাচ্ছিলাম। তো তারপরে আমি ভোল্টেজ বাড়ানোর পরেও আর কিন্তু নাম্বার অফ চার্জ নাই, তো তারপরে কিন্তু আর কারেন্ট আমরা এই ভোল্টেজ বাড়ালেও আর কারেন্ট আমরা বাড়াতে পারবো না। তার মানে ভিসি এর সাথে কি হবে প্যারালাল, তো ভোল্টেজ আমরা বাড়াতে চাইলেও কারেন্ট কিন্তু আর পাবো না। তো এই জায়গাটাই ছিল আমাদের কি 4 ভোল্ট। তো 5 6 7 8 আমরা যতই বাড়াই না কেন, 5 6 7 8 যতই ভোল্টেজ বাড়াই না কেন কারেন্ট কিন্তু আর আমরা পাবো না, কারণ এটা স্যাচুরেশন মোডে চলে এসেছে, এটা স্যাচুরেশন মোডে চলে এসেছে। ক্লিয়ার করতে পেরেছি? আচ্ছা তো আমি এবারে কি করলাম, সাপোজ ধরো RH1টাকে চেঞ্জ করলাম, সাপোজ ধরো RH1টাকে চেঞ্জ করলাম, সাপোজ এই আইবিটাকে আমি রেখেছিলাম কততে, সাপোজ ধরো এই আইবিটা আমি রেখেছি 2 মাইক্রো অ্যাম্পিয়ার। আচ্ছা 2 মাইক্রো অ্যাম্পিয়ার না নিয়ে আমি এখানটায় আমার নিজের মানের মতো আমি ধরেছিলাম, সাপোজ ধরো বইয়ের ডাটা অনুযায়ী এটা আমি 10 মাইক্রো অ্যাম্পিয়ারে ফিক্সড করেছি। তো 10 মাইক্রো অ্যাম্পিয়ারের পরে আর নেবে না। আচ্ছা এরপরে আমি কি করলাম, এই আইবিটাকে চেঞ্জ করলাম, আইবিটাকে আমি চেঞ্জ করে সাপোজ ধরো 20 মাইক্রো অ্যাম্পিয়ার করলাম। তো 20 মাইক্রো অ্যাম্পিয়ার যদি করি, তো 20 মাইক্রো অ্যাম্পিয়ার করলে আমরা কি দেখবো না, 20 মাইক্রো অ্যাম্পিয়ার করা মানে এর মধ্যে নাম্বার অফ চার্জ ক্যারিয়ারের সংখ্যাও বেড়েছে, চার্জ ক্যারিয়ারের সংখ্যাও বেড়েছে। তো নাম্বার অফ চার্জ ক্যারিয়ারের সংখ্যা যদি বাড়ে, নাম্বার অফ চার্জ ক্যারিয়ারের সংখ্যা যদি বাড়ে, তো আমি এখান থেকে অলরেডি বাড়িয়ে রেখেছি, এর ক্ষমতাও তো সেই পরিমাণ দরকার।
তাহলে একেও আমি কি করব, ক্রমশ এর ভোল্টেজ আমি ক্রমশ বাড়াতে থাকবো। তো বাড়াতে 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 এক সময় কি দেখবো, সম্পূর্ণরূপে চার্জ ক্যারিয়ারকে অ্যাকসেপ্টেড করবে। তাহলে যতক্ষণ পর্যন্ত অ্যাকসেপ্টেড করতে থাকবে ততক্ষণ পর্যন্ত কালেক্টর কারেন্টও কি হতে থাকবে, বাড়তে থাকবে। আরে সাপোজ এখানটায় তুমি ভাবো যে আমি এখানে 2 মাইক্রো অ্যাম্পিয়ার করেছিলাম, তাই তো? তো এরপরে আমি করে দিলাম ধরো 3 মাইক্রো অ্যাম্পিয়ার, এরপর আমি ধরো 3 মাইক্রো অ্যাম্পিয়ার। তো 3 মাইক্রো অ্যাম্পিয়ার করাতে আমি কি দেখব, 3 মাইক্রো অ্যাম্পিয়ার সাপোজ এখানটা আমি করি, তো এটা হচ্ছে ভিসিই আর এটা হচ্ছে আইসি, হয়েছে? তাহলে প্রথমে 0 যখন ছিল তখন তো কোনো কারেন্ট অ্যাকসেপ্টেড করার নেই, কারণ ইলেকট্রন অ্যাকসেপ্টেড করবে না, কারেন্ট করতেই পাবো। তো 1 ভোল্ট যখন আমি এখানটায় বাড়ালাম, চেঞ্জ করলাম, তখন এ কি কালেক্টরের মধ্যে দিক দিয়ে কিছু পরিমাণ কারেন্ট পেলাম। কেন না, এর অ্যাকসেপ্টেড করার উপরে কারেন্টের ফ্লো, কালেক্টরে অ্যাকসেপ্টেড করার উপরে কারেন্টের ফ্লো। তো কারেন্ট কিছু পরিমাণ 2 ভোল্ট করলাম, আবার কিছু পরিমাণ 3 ভোল্ট পেলাম না। 1 ভোল্ট করতে আমি দেখেছিলাম 0.5, 2 ভোল্ট করতে 1.0, 3 ভোল্ট করতে 1.5, 4 ভোল্ট করতে 2.0। তাহলে এর কিন্তু কত, 3 মাইক্রো অ্যাম্পিয়ার। তাহলে 5 ভোল্ট করতে 2.5, 6 ভোল্ট করতে 3.0। ক্লিয়ার? আচ্ছা, 7 ভোল্ট করতে কি পাবো, 3.0, 8 ভোল্ট করতে 3.0, 9 ভোল্ট করতে 3.0। কেন কেন না, আর এখানে তো আর নাম্বার অফ চার্জ ক্যারিয়ারই নেই, সে এখান থেকে আর কারেন্ট বানাবে কোথা থেকে? নাম্বার অফ চার্জ ক্যারিয়ার যেমন করে কালেক্ট করবে তেমন করেই তো কারেন্ট বানাবে, তাই না? নাম্বার অফ চার্জ ক্যারিয়ার যেমন করে এখান থেকে নির্গত হবে তেমন করে এখানে কারেন্ট বানাবে। তো এই ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি না, এই ক্ষেত্রে আমরা দেখতে পেলাম যে 6 ভোল্ট পর্যন্ত সে কি করেছিল, কালেক্টর কারেন্ট পেয়েছিলাম। 6 ভোল্ট পর্যন্ত আমি কালেক্টর কারেন্ট পেয়েছিলাম। তার মানে যদি আমরা আইবি কে পুনরায় চেঞ্জ করি, তাহলে আমরা কি দেখতে পাবো, আরো কিছু পরিমাণ ভোল্টেজ পর্যন্ত, 6 ভোল্ট পর্যন্ত। এখানটা আমরা কত দূর পেয়েছিলাম, এখানটা আমরা পেয়েছিলাম 4 ভোল্ট পর্যন্ত, এখানটা আমরা কত দূর পাবো, 6 ভোল্ট পর্যন্ত। তার মানে ভোল্ট আরো কিছুটা ভোল্টেজ বৃদ্ধি পাবে, তারপরে আবার কি হতে থাকবে, কনস্ট্যান্ট হতে থাকবে, তারপরে আবার কি হতে থাকবে, কনস্ট্যান্ট হতে থাকবে। ক্লিয়ার? আচ্ছা, এরপরে যদি আমি আরো চেঞ্জ করি, সাপোজ ধরলাম আইবি কে আমি কি করলাম না 5 মাইক্রো অ্যাম্পিয়ার করলাম। তো আইবি কে যদি আমি 5 মাইক্রো অ্যাম্পিয়ার করে থাকি, তাহলে আমরা কি দেখব না, তাহলে দেখো না 6 ভোল্ট পর্যন্ত 3 ছিল, 7 ভোল্টে আমি কত পাবো, 3.5, 8 ভোল্টে কত পাবো, 4.0, 9 ভোল্টে কত পাবো, 4.5, 10 ভোল্টে কত পাবো, 5.0, 11 5.0, 12 5.0, 13 5.0। তার মানে আমি কি দেখতে পেলাম, 10 ভোল্ট পর্যন্ত আমি ভোল্টেজ বাড়ালেও আমি আইসির কারেন্ট পাচ্ছিলাম, কালেক্টরের কারেন্ট পাচ্ছিলাম। কেন না, আইবি থেকে সাফিসিয়েন্ট পরিমাণে চার্জ ক্যারিয়ার ফ্লো হতেছিল, কারেন্ট ফ্লো হতেছিল। তো সেই পরিমাণ কারেন্ট এখানটায় শো করবে। তো একটা নির্দিষ্ট কারেন্ট এ যে পরিমাণ দিচ্ছিল সেই স্যাচুরেশন পজিশনে পৌঁছে যাওয়ার পর আর কিন্তু বাড়বে না। তো সেই ফলে কি দেখতে চললাম না, কালেক্টর সেই পরিমাণ ম্যাক্সিমাম কারেন্ট যখন আইবি থেকে পুরোপুরি রূপে পেয়ে যাবে, তারপরে আমি যদি ভিসি এর ভোল্টেজ যদি বাড়িয়েও থাকি, আর কালেক্টর কারেন্ট আর ইনক্রিজ করতে পারবে না। কেন পারবে না, না সাপ্লায়ার্স ফিক্সড হয়ে গেছে, আমার সাপ্লায়ার্স ফিক্সড আছে, তো আমি আর এখান থেকে কোথা থেকে কারেন্ট পাবো? তো এখানে আমি দেখলাম কি না 10 ভোল্টের পরে ফিক্সড হয়ে গেছে। তো এখানটা আমরা কি দেখতে চলেছি, আরো কিছু ভোল্টেজ কিন্তু এখানে বৃদ্ধি পেয়েছে। তো আরো কিছু ভোল্টেজ বৃদ্ধি পেলো কি জন্য না, আইবি চেঞ্জ করার জন্য। তো আইবি চেঞ্জ করার জন্য আমি আরো কিছু ভোল্টেজ আমি বৃদ্ধি করতে পারলাম। তো সার্টেন কোন একটা ভোল্টেজের পর আইসির কারেন্ট আবার ফিক্সড হয়ে গেছে। ক্লিয়ার? তো এটাই হচ্ছে কি আউটপুট ক্যারেক্টারিস্টিক্স, এটাই কি হয়ে থাকে, আউটপুট ক্যারেক্টারিস্টিক্স। তো আউটপুট ক্যারেক্টারিস্টিক্সে আমরা কি দেখলাম, যেটা বইয়ের ডেটা হয়ে থাকে না, বইতে আইবি এখানে 10 মাইক্রো অ্যাম্পিয়ার দেওয়া থাকে, এটা নেওয়া থাকে আইবি সার্টেন একটা 20 মাইক্রো অ্যাম্পিয়ার। আর এটা কত থাকে, আইবির ভ্যালুটা কত থাকে না, আইবি ইজ ইকুয়াল টু 30 মাইক্রো অ্যাম্পিয়ার। ক্লিয়ার আছে? আইবি ইজ ইকুয়াল টু, উপরে লিখে দিই, আইবি ইজ ইকুয়াল টু 30 মাইক্রো অ্যাম্পিয়ার। ক্লিয়ার করা গেছে, বোঝা গেছে? তো আউটপুট ক্যারেক্টারিস্টিক্সটা আমাকে কি করতে হবে না, ভিবি কে কনস্ট্যান্ট রাখতে হবে, বেস থেকে নির্গত হওয়া কারেন্টকে আমাকে ফিক্সড করতে হবে। ভিবি কে কনস্ট্যান্ট করা মানে আইবি কে কনস্ট্যান্ট। এবারে আইসি এর সাথে ভিসি আমরা কি দেখলাম, গ্রাফ দেখলাম। তো এটাই হচ্ছে আউটপুট ক্যারেক্টারিস্টিক্স, এটা হচ্ছে ইনপুট ক্যারেক্টারিস্টিক্স। এবারে মাঝে একটা থেকে গেছে কি না, ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স। ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স কি হয়ে থাকে, ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স, তো এই সাইডটাকে মুছি একটু, এই সাইডটাকে একটু মুছে দিই, এই সাইডটা মুছে দিই। তো ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স কি হয়ে থাকে,
না ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক হচ্ছে কালেক্টর কারেন্ট এবং বেস কারেন্টের মধ্যে রেশিও। কালেক্টর কারেন্ট এবং বেস কারেন্ট এদের মধ্যে আমরা কি দেখব, এদের মধ্যে আমরা দেখতে চলেছি কি না গ্রাফ। কি গ্রাফ দেখব না, যখন আমরা ভিসিই কে কনস্ট্যান্ট করেছিলাম, যখন আমরা ভিসিই কে কনস্ট্যান্ট করেছিলাম তখন আমি কি দেখেছিলাম না, তখন দেখেছিলাম যে বেসের ভোল্টেজ বাড়ানোর সত্ত্বেও কি দেখতে পাচ্ছিলাম না সার্টেন কোন একটা ভোল্টেজের পর আইবির কারেন্ট আমরা কি করেছিলাম পেয়েছিলাম। যদি ভিসিই কে যদি হাই কোনো ভোল্টেজে যদি আমি ফিক্সড করে থাকি, ভিসিই কে যদি হাই কোনো রেজিস্ট্যান্স যদি একটা ফিক্সড করে থাকি, তাহলে আমরা ইনিশিয়াল থেকে আমরা কারেন্ট পেতে শুরু করব, না হলে আমরা সার্টেন একটা ভোল্টেজের পর থেকে আমরা আইবি কারেন্ট পাওয়া শুরু করব। তো আমি কি দেখলাম, যে আমি সাপোজ ধরো আইসি কে আমি কি করলাম ফিক্সড করে দিলাম, তার মানে ভিসিই কে ফিক্সড করে দিলাম। তো কি দেখলাম ইনপুট থেকেই এটা করা যাবে যে ভিসিই কে আমরা কি করেছি ফিক্সড করে দিয়েছি। আরে ফিক্সড মানে তোমরা কনস্ট্যান্ট ভাবতে পারো। তো ভিসিই কে ফিক্সড করা মানে আইসি কে ফিক্সড করা, ভিসিই কে ফিক্সড করা মানে কি আইসি কে ফিক্সড করা। আচ্ছা, তো এবারে আমি কি দেখতে চলেছি যে আইসির মধ্যে দিক দিয়ে আমি ধরলাম যে কিছু পরিমাণ কারেন্ট যাচ্ছে, আইসির মধ্যে দিক দিয়ে কিছু পরিমাণ কারেন্ট যাচ্ছে। তো আমি যেমন করে ভিবি কে যেমন করে আমরা বাড়াবো, এই ভোল্টেজ ভিই কে যেমন করে আমরা বাড়াবো, তার মানে আর এখান থেকে তো আমি তো সোর্স বাড়াতে পারবো না, আমরা RH1 টাকে ভেরিয়েবল রেখেছি, যেহেতু এখানে রেজিস্ট্যান্স কম বেশি করে আমরা এখানটায় কারেন্ট আমরা পেতে পারি। তো ভিবি এর কারেন্ট আমি কি করতে পারছি মানে বাড়াতে আছি। তো ভিবির যদি কারেন্ট আমি বাড়াই, বেসের কারেন্ট যদি বাড়াই, তো কালেক্টরের রেসপেক্টে বেসের কারেন্টের যে গ্রাফ পাবো, কি গ্রাফ পেতে চলেছি, যেহেতু কালেক্টর তো ফিক্সড হয়ে গেছে, কালেক্টর ফিক্সড হয়ে গেছে। তো কালেক্টর ফিক্সড হওয়ার ফলে আমি কি দেখবো না, কালেক্টর ফিক্সড হওয়ার ফলে কি দেখবো না, এদিকে হচ্ছে আইবির কারেন্ট, এদিকে হচ্ছে আইবির কারেন্ট, আর এদিকে হচ্ছে এটা হচ্ছে বেসের কারেন্ট, এটা হচ্ছে কালেক্টরের কারেন্ট, এটা হচ্ছে বেসের কারেন্ট, এটা হচ্ছে কালেক্টর কারেন্ট। তো তো আইবি মানে হচ্ছে কি, আইবি কে যদি আমরা বাড়াতে থাকি তো আমরা ধীরে ধীরে কি দেখতে পাবো না তার ক্রমশ ইনক্রিজ করতে থাকবে। কেমন ইনক্রিজ করতে থাকবে না, আইবি কে কোন একটা সার্টেন একটা আইবি ভ্যালু আমি নিলাম, তো ওই আইবি ভ্যালুর জন্য কালেক্টর কারেন্ট একটা পাবো। আমি বেস কারেন্ট যদি আমি ইনক্রিজ করতে থাকি, তো কালেক্টর কারেন্ট আমি কি ইনক্রিজ করতে পাবো না, তখন আমরা কি করব আবার একটা ডিফারেন্ট R⁻² ভ্যালু চাই। হ্যাঁ, এটা বোঝা তোমরা বুঝতে পারলে না, আমি এটা দেখিয়ে দিই। যে দেখো ধরো আইসির কোন একটা কারেন্ট রয়েছে, তো আইসির কারেন্ট থাকার জন্য আমরা কি পাবো না, ভিবি এর সার্টেন ভ্যালুর জন্য ওই আইসির কারেন্ট পাবো। তো আইবি এর ভ্যালু যদি আমি চেঞ্জ করি এবং R⁻² ভ্যালু যদি আমরা চেঞ্জ করি, তার মানে এখানটায় RH1 আর R⁻² দুটোকে আমরা ভ্যারিয়েবল একটা ফিক্সড অ্যামাউন্টে ভ্যারিয়েবল করাবো, যে একেও যখন ভেরিয়েবল করাবো একেও ভেরিয়েবল করাচ্ছি। তো ভেরিয়েবল করাতে আমি ভিসিই কে লাস্টে আলটিমেট কি করছি ফিক্সড করছি, এবারে RH1 টাকে আমরা ভেরিয়েবল করাবো, ভিসিই কে আমি ফিক্সড করিয়ে RH1 টাকে ভেরিয়েবল করাবো, তখন আমি কি দেখতে পাবো, তখন তার মধ্যে কারেন্ট পেতে থাকবো। আরে তার মানে এই জিনিসটা সাপোজ ধরো এই জিনিসটা যে আমরা ভিসিই কে আমরা কি করেছিলাম ফিক্সড করেছিলাম। তো ভিসিই কে ফিক্সড করা মানে কি, ভিসিই কে ফিক্সড করা মানে তার মধ্য দিক দিয়ে কিছু পরিমাণ কারেন্ট তখন ফ্লো করে যাচ্ছিল, যে এইখান থেকে এইটুকু পরিমাণ কারেন্ট কি হচ্ছিল কালেক্টরের মধ্য দিক দিয়ে পাস করে যাচ্ছিল। এই পোরশনটা কারেন্ট কি হচ্ছিল তার মধ্য দিক দিয়ে পাস করে যাচ্ছিল। তাহলে এই পোরশনটার ক্ষেত্রে আমি লক্ষ্য করছি কি না, আইবির কারেন্ট যেমন যেমন করে বাড়ছিল, আইসির কারেন্ট তেমন তেমন করে বাড়ছিল। আরে এই পোরশনটায় আমরা আইবি কারেন্ট কেন পাচ্ছিলাম না, যেহেতু কালেক্টরের মধ্যে দিক দিয়ে কারেন্ট চলে যাচ্ছিল। এই পোরশনের কারেন্ট আমরা কেন পাচ্ছিলাম না, আইবি ইকুয়াল টু 0 কেন ছিল না, এই কারণে ছিল যে কালেক্টর কিছু পরিমাণ অ্যাকসেপ্টেড করে নিচ্ছিল। তো সেই পোরশনটাই আমরা দেখতে চাইছি, যখন ভিসিই ফিক্সড ছিল, তখন এই ভোল্টেজের জন্য কিছু পরিমাণ কারেন্ট কি হচ্ছিল পাস করছিল। তো ইনিশিয়ালি আমি দেখলাম 4 ভোল্টে ও ড্রপ করে যাচ্ছিল, তারপর আমরা আইবি পাচ্ছিলাম। তো আমি রিওস্টেটকে চেঞ্জ করে আমি 7 ভোল্ট করেছিলাম। তো 7 ভোল্ট করতে আমি কি দেখলাম আরো কিছু পরিমাণ পরে আমি আইবি কারেন্ট পেয়েছি। কেন পেয়েছি না, RH2 কে যখন আমি চেঞ্জ করেছি তখন আইসি চেঞ্জ হয়েছে, আইসি চেঞ্জ হওয়া মানে কিছু পরিমাণ কারেন্ট এর পাশে পাস করে গেছে, কারেন্ট এর পাশে পাস করা মানে তখন পর্যন্ত আইবি তে কারেন্ট পাইনি। তাহলে এই কারেন্টটা কার মধ্য দিক দিয়ে গেছিল, এই পরিমাণ কারেন্টটা কার মধ্য দিক দিয়ে গেছে, কালেক্টরের মধ্য দিক দিয়ে গেছে। তো কালেক্টরের মধ্য দিক দিয়ে এই কারেন্টটা যাওয়ার জন্য তখনকার গ্রাফ হচ্ছে কি, যেমন যেমন করে আমি ভিবিই চেঞ্জ করেছিলাম, ভিবিই চেঞ্জ করা মানে আইবি চেঞ্জ করেছিলাম। তো আইবি চেঞ্জ করা মানে এই পরিমাণ কারেন্টটা কালেক্টরের মধ্য দিক দিয়ে ডাইরেক্টলি পাস করছিল, যেটা কালেক্টরের যেটা মানে বেসে
যেটা বেসের অ্যামমিটারে আমরা দেখতে পাচ্ছিলাম না, যে পুরোপুরি রূপে কালেক্টরের মধ্যে সংগৃহীত হচ্ছিল। তো পুরোপুরি রূপে সংগৃহীত হওয়া মানে কি, এটা হচ্ছে আইবি আর এটা হচ্ছে আইসি। তাহলে সেই পরিমাণ কারেন্টটা, যে পরিমাণ আইবি বাড়ছিল সেই পরিমাণ কালেক্টর পাচ্ছিল। বোঝা গেছে? তারপরে আমরা কি দেখলাম, তাহলে এইখান থেকে এইটুকু রিজিয়নটা আমরা লক্ষ্য করলাম, এই রিজিয়নটাই হচ্ছে এই রিজিয়ন। তারপরে আইবি গ্রাফ আমরা দেখব। তো আগে এই জায়গাটা আমরা লক্ষ্য করলাম। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, তো এটা তো বুঝতে পেরেছো। তো এখান থেকে নিউমেরিক্যাল করার জন্য কিছু কিছু মানে রয়েছে, কিছু কিছু ইকুয়েশন রয়েছে, সেই ইকুয়েশন গুলোকে আমি দেখিয়ে দিই। তো সেই ইকুয়েশন গুলো সাইডে আমি করে দিই। একটা হচ্ছে কি নিউমেরিক্যাল করার জন্য কিছু ইকুয়েশন, যে একটা হচ্ছে ইনপুট রেজিস্ট্যান্স, একটা হচ্ছে আউটপুট রেজিস্ট্যান্স, একটা হচ্ছে কি ইনপুট রেজিস্ট্যান্স মানেই হচ্ছে আমরা কি বলবো আরআই। তো ইনপুট রেজিস্ট্যান্স আমরা কি করি, রেজিস্ট্যান্সের ফর্মুলা কি না ভি বাই আই। তো ইনপুটের কারেন্ট, ইনপুটের ভোল্টেজ বাই ইনপুটের কারেন্ট, তাহলে আরআই ইকুয়াল আমরা কি লিখবো, ইনপুটের ভোল্টেজ ভিবিই ডিভাইড বাই আইবি। যেহেতু এগুলোকে আমরা কি সাইন দ্বারা প্রকাশ করব, আচ্ছা আমি যদি নিচেই লিখি যে আরআই ইকুয়াল টু কি লিখবো, ডেল ভিবিই ইকুয়াল টু ডেল আইবি। ক্লিয়ার করতে পেরেছি? তো এটাই হয়ে গেল ইনপুটের রেজিস্ট্যান্স। যদি আউটপুটের রেজিস্ট্যান্স বার করতে বলে, আউটপুট রেজিস্ট্যান্স, তো আউটপুট রেজিস্ট্যান্স বার করতে বললে কি করব, আর ও। তো আউটপুটের ভোল্টেজ বাই আউটপুটের কারেন্ট, তো আউটপুটের ভোল্টেজ ভিসিই ডিভাইড বাই ডেল ভিসি, সরি আইসি। ক্লিয়ার? আচ্ছা, এবারে যদি আমাকে বলে কারেন্ট গেইন, তো কারেন্ট গেইন যদি আমাকে বার করতে বলে, গেইন মানে কি ইনক্রিজ করা, বৃদ্ধি পাওয়া। তো গেইন আমরা কি করে পাবো না, কারেন্ট গেইন হচ্ছে কি না আউটপুটের কারেন্ট, যে আউটপুটে আমরা কি পরিমাণ কারেন্ট ইনক্রিজ করতে পেরেছি ইনপুটের রেসপেক্টে। তো আউটপুট কারেন্ট ডিভাইডেড বাই ইনপুট কারেন্ট। আচ্ছা, তো কারেন্ট গেইনকে আমরা কি সাইন দ্বারা প্রকাশ করে থাকি, বিটা সাইন দ্বারা প্রকাশ করে থাকি। আউটপুট কারেন্ট, তো বিটা ইকুয়াল কারেন্ট গেইন বিটা ইজ ইকুয়াল টু আউটপুট কারেন্ট হচ্ছে কত, আইসি ডিভাইডেড বাই আইবি, আইসি বাই আইবি। আচ্ছা, নেক্সট আমরা দেখব কি ট্রানজিস্টর কন্ডাক্টেন্স। আচ্ছা, কন্ডাক্টেন্স মানে হচ্ছে কি, কন্ডাক্টেন্স মানে হচ্ছে রেজিস্ট্যান্সের রেসিপ্রোকাল। তো রেজিস্ট্যান্সের রেসিপ্রোকাল হচ্ছে কি কন্ডাক্টেন্স। তাহলে যদি কন্ডাক্টেন্সকে আমরা যদি বলে থাকি কি, কন্ডাক্টেন্সকে জিএম যদি বলে থাকি, তো জিএম ইকুয়াল টু আমরা কি লিখবো, রেজিস্ট্যান্সের রেসিপ্রোকাল। তো রেজিস্ট্যান্সের রেসিপ্রোকাল মানে কি হয়ে থাকে, আচ্ছা এই কন্ডাক্টেন্সের রেজিস্ট্যান্সের রেসিপ্রোকালটা কার রেসপেক্টে এসে থাকে না, রেজিস্ট্যান্সের রেসিপ্রোকালটা কার রেসপেক্টে এসে থাকে না, এসে থাকে আউটপুটের রেসপেক্টে ইনপুটের ভোল্টেজ। তো রেজিস্ট্যান্সের রেসিপ্রোকাল মানে আমরা কি দেখো R ইজ ইকুয়াল টু কি হয়ে থাকে, V বাই I। তো 1 বাই R ইজ ইকুয়াল টু I বাই V। ক্লিয়ার? তো 1 বাই R কে আমরা কি বলে থাকি, কন্ডাক্টেন্স। তো তার ট্রানজিস্টর কন্ডাক্টেন্স কার সাপেক্ষে বলবো না, এই আইটা হচ্ছে কি আউটপুটের কারেন্ট ইনপুটের ভোল্টেজের রেসপেক্টে, আউটপুটের কারেন্ট ইনপুটের ভোল্টেজের রেসপেক্টে রেশিওটাকে আমরা কি বলবো, ট্রানজিস্টর কন্ডাক্টেন্স। ক্লিয়ার করতে পেরেছি? আচ্ছা, তো I বাই V, তো I হচ্ছে এখানে কত IC, আর V হচ্ছে কত, VB, কত VBE। তাহলে এটাই হচ্ছে কি না ট্রানজিস্টর কন্ডাক্টেন্স। ক্লিয়ার করা গেছে? পুরোপুরি ক্লিয়ার করা গেছে তো? আরেকটা রয়েছে যে ট্রান্সফার রেশিও। কি রয়েছে, কারেন্ট ট্রান্সফার রেশিও, যাকে আলফা দ্বারা ডিনোট করে থাকে। কারেন্ট ট্রান্সফার রেশিও মানে না কারেন্ট ট্রান্সফার, যে ইমিটার থেকে যে কারেন্ট নির্গত হচ্ছে আউটপুটে কি পরিমাণ কারেন্ট যাচ্ছে, তার মানে আলফা ইজ ইকুয়াল টু আইসি বাই আইই। আউটপুটের কারেন্ট এবং ইনপুটের কারেন্টের মধ্যে, ইনপুট বলতে বিটার মানে বেসের নয়, ইমিটারের থেকে
বেস তো কিছু পরিমাণ কি করবে, অ্যাবজর্ব করে নিচ্ছে, হোলের দ্বারা ওখানে ডিফিউজ হয়ে গেছে বেসে। তো ইমিটার থেকে কি পরিমাণ কারেন্ট আমি, ইমিটারের রেসপেক্টে কত পরিমাণ কারেন্ট আমি কালেক্টরে পেলাম, সেটাই হচ্ছে কি কারেন্ট ট্রান্সফার রেশিও, যাকে আমরা আলফা দ্বারা ডিনোট করে থাকি। ক্লিয়ার হয়েছে? তো এখান থেকে একটা কোশ্চেন এসে থাকে যে কি কোশ্চেন না, কারেন্ট গেইন এবং কারেন্ট ট্রান্সফারের মধ্যে রিলেশন তৈরি করা। আচ্ছা, এটা তৈরি করা তোলা হয়েছে, তো আমি এই টপিকসটা খালি একটু দেখিয়ে দিই। আচ্ছা, তো এখান থেকে 2 মার্কের একটা কোশ্চেন এসে থাকে যে আলফা আলফা এন্ড বিটা এদের মধ্যে আমাকে কি বার করতে বলেছে, রিলেশন। কি বার করতে বলেছে, যে এদের মধ্যে রিলেশন বার করো, যে আলফা আর বিটার মধ্যে কি রিলেশন হয়ে থাকে না, বিটা ইজ ইকুয়াল টু কি হয়ে থাকে না, বিটা ইজ ইকুয়াল টু হচ্ছে কি আইসি বাই আইডি। আচ্ছা, এদের সামনে সব ডেল লাগাও, সামনে সব ডেল আর বাকিটা লাগানো। তো বিটা ইজ ইকুয়াল টু কি হয়ে থাকে না, ডেল আইসি বাই ডেল আইবি। ক্লিয়ার? আচ্ছা আচ্ছা, তো আমরা কিছুক্ষণ আগে যেটা দেখে এলাম যে আইই ইকুয়াল টু কি হয়ে থাকে, আইই ইজ ইকুয়াল টু কি হয়ে থাকে না, আইবি প্লাস আইসি। ইমিটার থেকে যে পরিমাণ চার্জ ক্যারিয়ার নির্গত হচ্ছে, ওই চার্জ ক্যারিয়ার বেসের দ্বারা কিছু পরিমাণ ডিফিউজ হচ্ছে, কিছু পরিমাণ কালেক্টরে যাচ্ছে। তাহলে বেসের দ্বারা ডিফিউজ হওয়ার জন্য কিছু পরিমাণ কারেন্ট, কালেক্টরের জন্য ডিফিউজ, কালেক্টরে পৌঁছানোর জন্য কিছু পরিমাণ কারেন্ট। তাহলে টোটাল বেস আর কারেন্টের যে কারেন্টটা আমরা পাচ্ছি, সেই কারেন্টটা তো অবভিয়াসলি আমরা ইমিটারের, তো ইমিটারের কারেন্ট ইকুয়াল টু আইবি প্লাস আইসি লিখতে পারি। তো ডেল আইই ইকুয়াল টু ডেল আইবি প্লাস ডেল আইসি, ডেল আইসি। আচ্ছা, তো আইবি ইজ ইকুয়াল টু এখানটা আমি লিখতে পারি ডেল আইই মাইনাস ডেল আইসি। তো ডেল আইসি ইকুয়াল টু আমি কি লিখতে পারি, ডেল আইই মাইনাস ডেল আইসি। আচ্ছা, আমি এবারে কি করলাম, এটা ডেল আইবি দ্বারা ডিভাইড করে দিলাম, আইবি না আইই দ্বারা ডিভাইড করে দিলাম। কি দ্বারা ডিভাইড করব, বিটা ইজ ইকুয়াল টু ডেল আইসি। আচ্ছা, বিটা ইজ ইকুয়াল টু কত হচ্ছে, ডেল আইসি বাই আইবি। আচ্ছা, এবারে আমরা কি করলাম, আইই দ্বারা ডিভাইড করেছি, তো ডেল আইই দ্বারা ডিভাইড করে দিই, ডেল আইই দ্বারা ডিভাইড করে দিই। ক্লিয়ার? তো ডেল আইই দ্বারা যদি ডিভাইড করি, তাহলে আমরা কি পেতে চলেছি, তো ডেল আইসি বাই আই, আইসি বাই আই মানে হচ্ছে আলফা, আইসি বাই আই মানে হচ্ছে আলফা। তো ডেল আইই ডিভাইডেড বাই ডেল আইই মাইনাস অফ ডেল আইসি ডিভাইডেড বাই ডেল আইই। আচ্ছা, তো এটা ইজ ইকুয়াল টু কত হচ্ছে 1, আর ডেল আইসি বাই আইই, আইসি বাই আইই, ডেল আইসি বাই আইই মানে হচ্ছে কত, আলফা। তো আলফা ডিভাইডেড বাই 1 মাইনাস আলফা, তো বিটা ইজ ইকুয়াল টু আলফা ডিভাইডেড বাই 1 মাইনাস আলফা। এটাই হচ্ছে তার রিলেশন। তো আজকের ট্রানজিস্টরের ক্যারেক্টারিস্টিক্স এতটুকুই পর্যন্ত। তো আই হোপ তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। তো নেক্সট আমি যেটা নিয়ে আসছি অ্যামপ্লিফিকেশন, যে অ্যামপ্লিফায়ার ট্রানজিস্টর কিভাবে অ্যামপ্লিফায়ার রূপে ব্যবহৃত হয়, সেখানটা আমরা এটাকে দেখতে চলেছি।